আমি হয়তো 2D মেনসুরেশন স্টার্ট করেছি, এর আগের দিন আমি 2D মেনসুরেশন স্টার্ট করেছিলাম, বেসিক কিছু ফিগার বলেছিলাম। তো আজকের ফিগারগুলো যেগুলো আমি ডিসকাস করতে চলেছি সেগুলো সবকটা এমবেডেড ফিগার। ফার্স্টে স্টার্ট করছি হলো সার্কেল দিয়ে। সার্কেলের ভেতর হয় ত্রিভুজ থাকবে, নয়তো কোনো একটা স্কয়ার থাকবে, বা স্কয়ারের ভেতর আমি একটা সার্কেলকে ড্র করছি। তো ফার্স্টে যে আমি ফিগারটা ড্র করব সেটা হলো একটা স্কয়ার, তার ভিতরে একটা সার্কেল, মানে একটা সার্কেল ইনস্ক্রাইবড উইদিন একটা সার্কেল ইনস্ক্রাইবড ইন আ স্কয়ার। তো প্রথম ফিগারটা দেখবি কমপ্লেক্সিটি কিভাবে বাড়ছে, আর সেই অনুযায়ী মূল ফিগার থেকে আমি কিভাবে আইডেন্টিফাই করতে পারি সেটাই আমার বলার উদ্দেশ্য। এই একটা স্কয়ার, তার ভিতরে এই একটা সার্কেল রয়েছে। এই বেসিক ফিগারটা দিয়েই না আমি বাকি অঙ্কগুলো করব, দেখবি কিভাবে কিভাবে তোর ফিগারগুলো কমপ্লেক্সিটি বাড়ছে, কিন্তু বেসিক জিনিস প্রপার্টিটা সেম থাকবে। দেখ, স্কয়ারের সাইডটাকে আমি ধরলাম হলো a, ঠিক আছে? আর যেহেতু একটা সার্কেলের ভিতর ইনস্ক্রাইবড রয়েছে, আমি 2D মেনসুরেশন পড়ানোর সময় বলেই দিয়েছিলাম এটার বেসিক প্রিন্সিপাল হলো কি হবে, সিমেট্রিক্যাল ওয়েতে ডিস্ট্রিবিউট হবে। যদি তাই হয় তাহলে সেক্ষেত্রে এটার রেডিয়াস হয়ে গেল r, আর এটার রেডিয়াস আর বৃত্তের যে ভরকেন্দ্র ঠিক একই পয়েন্টে থাকবে। তাহলে এটা রেডিয়াস r ধরে নিলাম, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি যে বৃত্তের ডায়ামিটারটাই হলো স্কয়ারের বাহু। তাহলে 2r ডায়ামিটার 2r ইকুয়ালস টু হয়ে গেল বৃত্তের সাইডের স্কয়ারের সাইডের সাথে সমান। তাহলে r ইকুয়ালস টু আমি লিখতে পাচ্ছি কি a/2। তাহলে এবার যদি আমি স্কয়ারের এরিয়া আর সার্কেলের এরিয়ার রেশিও বের করি, তাহলে কি কি জিনিস দাঁড়াচ্ছে? স্কয়ারের এরিয়া মানে a স্কয়ার, আর সার্কেলের এরিয়া মানে হলো পাই r স্কয়ার। তো পাই r স্কয়ারকে আমি এখন কি লিখতে পারি? পাই a স্কয়ার বাই 4। তাহলে রেশিওটা কি দাঁড়াচ্ছে? 4:পাই। সার্কেলের এরিয়া আর স্কয়ারের এরিয়া দুটো রেশিও পাই:4। ধর আমি এই জায়গাটাকে শেড করে দিলাম। তোদের কোশ্চেনে 2D মেনসুরেশনে যে জাতীয় এরিয়ার কোশ্চেনগুলো আসে সেগুলো থাকে শেডেড এর সাথে আনশেডেড পোরশনের এরিয়ার রেশিও কত, তাই তো? তো দেখ, এটা হলো মেন ফিগার, এটা হলো শেডেড এরিয়া। আনশেডেড এরিয়া কোনগুলো? এই জায়গাগুলো। এবার দেখ, এই রেশিওটাকে যদি আমি রেশনালাইজ করি তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি এটা 2 দিয়ে কাটছে, এটা 11 দিয়ে কাটছে, 14:11। মানে স্কয়ারের এরিয়া যদি হয়ে থাকে 14 ইউনিট, সার্কেলের এরিয়া হয়ে যাচ্ছে 11 ইউনিট। তাহলে বাকি যে আনশেডেড পোরশন গুলো রয়েছে তার এরিয়া কত ইউনিট? 3 ইউনিট। তাহলে শেডেড এরিয়া ইজ টু আনশেডেড এরিয়া এর রেশিও কত দাঁড়াচ্ছে? 3:2 না, 1:3, 11:3। 11:3। এটা হলো বেসিক। এটা দিয়ে দেখবি কমপ্লেক্সিটি বাড়ছে কিন্তু এই প্রপার্টিটা সেম থাকছে, ঠিক আছে? কি রকম আমি বলছি, দেখ। 2 নম্বর, এর ভেতর আমি একটা সার্কেল ড্র করছি। তার ভেতর একটা স্কয়ার, তার ভেতর একটা সার্কেল, তার ভেতর একটা স্কয়ার, তার ভেতর একটা সার্কেল। ভাষা কি হলো? তাহলে দেখ, স্কয়ার সার্কেল স্কয়ার সার্কেল স্কয়ার সার্কেল, তিনটা পেয়ার পেলাম। হ্যাঁ, তোদের কোশ্চেনে জিজ্ঞেস করতে পারে, ধর বলে দিল যে এটার এরিয়া হলো, এটার সাইড হলো, বড় যে স্কয়ারটা রয়েছে তার সাইড হলো 14 সেন্টিমিটার। তোকে হয়তো জিজ্ঞেস করলো যে ইনারমোস্ট যে সার্কেলটা রয়েছে তার এরিয়া কত? ইনারমোস্ট সার্কেলের এরিয়া কত, এটা জিজ্ঞেস করলো। দেখ একটা জিনিস, এখানে যেটা আমি যেটা করেছি, স্কয়ারের এরিয়া আর ভেতরের সার্কেলের এরিয়া কত রেশিওতে থাকছে? 4:পাই এর রেশিও, ঠিক আছে?
এর বাইরে যদি আমি একটা এর ভেতরে যদি আমি একটা স্কয়ার এখন ড্র করি, তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াবে দেখ ব্যাপারটা, এই স্কয়ারটা ঠিক অর্ধেক এরিয়া হয়ে যাবে ভেতরের স্কয়ারটা। এইটুকু জিনিস মাথায় রাখা উচিত। বোঝা গেল কি বলতে গেলাম, আমি কি বলতে চাইলাম? বলছি দেখ, এটা স্কয়ার, তো তার ভেতরে আমি একটা স্কয়ার ড্র করব, এটাই হলো উদ্দেশ্য। এবার এই স্কয়ারটার এরিয়া কেন অর্ধেক হবে সেটা আমি আলাদাভাবে বোঝাচ্ছি। অ্যাকচুয়ালি কিন্তু অর্ধেকই হবে, কেন হবে সেটা আমি বোঝাচ্ছি। দেখ, ঠিক আছে, এটা সাইডটা ধর তোর a সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ হয়ে যাবে a/2। বৃত্তের ব্যাসার্ধ মানে কি, আমি এটা লিখতে পারি, এটা কত হয়ে যাবে a/2 হবে। তো এই বৃত্তের ব্যাসার্ধটাকে যদি আমি বাড়িয়ে দিই, তাহলে এই ভেতরের স্কয়ারের এটা কি দাঁড়াচ্ছে, কর্ণ দাঁড়াচ্ছে। তাহলে এই স্কয়ারের কর্ণটা হলো a ইউনিট। তাহলে স্কয়ারের ভেতরের স্কয়ারের সাইড যদি x হয়ে থাকে, তাহলে আমি বলতে পারি যে x√2 = a, বলতে পারি এটা। তাহলে x কত আসছে, a/√2। হ্যাঁ, তাহলে এই ভেতরের স্কয়ার আর বাইরের যে স্কয়ার, তাদের এরিয়া রেশিও কি দাঁড়াবে, x² = a²। এবার x² মানে কত, a²/2, আর এটা হচ্ছে a², তার মানে রেশিও কত দাঁড়ালো, 1:2। তার জন্যই বলছি যে এই স্কয়ারের সাথে ভেতরের স্কয়ারের রেশিও সবসময় কত হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, এরিয়া হাফ হয়ে যাবে। ঠিক একই ভাবে এর ভেতরে যদি আমি একটা সার্কেল ধরাতে চাই, এই সার্কেলের এরিয়ার সাথে ভেতরের সার্কেলের এরিয়া ঠিক হয়ে যাবে অর্ধেক, কারণ সব এইভাবে সিমেট্রিক্যাল ওয়েতে চলতে থাকছে। তাহলে দেখ ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আমি যদি ভেতরের সার্কেলের রেডিয়াস ধরে নিই r, বা সামথিং কিছু একটা, যা খুশি হোক না কেন, r ধরে নিই, r বা যে কোনো একটা কিছু তোরা নিজেদের মতো করে ধরে নিই, ভেতরের সার্কেলের এরিয়া যদি হয়ে থাকে পাই, তাহলে এই সার্কেলটার এই যে স্কয়ারটা, তার এরিয়া কত হবে বলতো? ভেতরের সার্কেলের এরিয়া যদি হয়ে থাকে পাই, এই স্কয়ারের এরিয়াটা কত হবে, 4। এটা পাই হবে, এটা 4। এটা যদি পাই হয়ে থাকে, এই সার্কেলটার এরিয়া কত হবে, 2 পাই, একদম সঠিক। এটা এবার যদি 2 পাই হয়ে থাকে, এটার এরিয়া কত হবে, 8। এটা যদি 8 হয়ে থাকে আর এটা যদি 2 পাই হয়ে থাকে, এই যে এই সার্কেলটা রয়েছে, এটার এরিয়া কত হবে, 4 পাই। এটা যদি 4 পাই হয়ে থাকে, এই যে স্কয়ারটা রয়েছে, এটার এরিয়া কত হবে, 16। তাহলে এই যে 16 হচ্ছে, এটা কতর সাথে সমান, 14 স্কয়ার। আমাকে কত বের করতে হবে, পাই এর ভ্যালু বের করতে হবে। তাহলে 1 মানে কত, 196/16, পাই মানে কত সেটা আমাকে বের করতে হবে। কেউ না বুঝে থাকলে বল। কেউ না বুঝে থাকলে বল। সবাই বুঝতে পারছিস? হ্যাঁ, বুঝবো? হ্যাঁ, দেখ এবার একটা জিনিস, এই যে প্রথমে আমি ড্র করেছিলাম না ফিগারটা, প্রথমে যে ফিগারটা ড্র করেছিলাম, একটা স্কয়ারের ভিতর একটা সার্কেল ইনস্ক্রাইবড আছে, ঠিক আছে।
এটাকে আমি বাইসেক্ট করলাম, এটাকে আমি মনে মনে বাইসেক্ট করলাম। মনে মনে বাইসেক্ট করলে ফিগারটা কি রকম দাঁড়াবে? এই এই একটা ফিগার আর এই একটা ফিগার, হ্যাঁ এই একটা ফিগার আর এরকম একটা ফিগার। এবার দেখ আমি দুটোকে না মনে মনে তোরা এক্সচেঞ্জ করে দে, এটাকে এইদিকে পাঠিয়ে দে আর এটাকে এইদিকে পাঠিয়ে দে, তাহলে তারপর যদি জুড়ে দিই ফিগারটা কিরকম আসবে? না এরকম হবে না। তাহলে আগের ছবিটা উল্টো হবে, মাঝের ছবিটা। ও আমি অলরেডি চেঞ্জ করে ফেলেছিলাম এইদিকে, ঠিক আছে কোনো ব্যাপার না। এটা এইদিকে যেত কারণ আমি বাইসেক্ট করছিলাম যখন এইদিকে এই পাশে আর এটা এইদিকে। এবার তোরা উল্টা দে, তাহলে কি রকম আসছে ছবিটা? দুটো কেন এবার তো ঠিক আছে, এবার ঠিক আছে, ঠিক আছে। তোদেরকে কি জিজ্ঞেস করবে? এই শেডেড এরিয়ার সাথে এই আনশেডেড এরিয়াটার রেশিও কত? দেখ সেটাই বলছি, বেসিক্যালি কিছুই তো করছি না, আমি অর্ধেক করে দিচ্ছি। অর্ধেক করার পর এটার সাথে এটার এরিয়ার রেশিও 11:3 থাকছে, এটার সাথে এটার রেশিও 11:3 থাকছে। তারপর তো জাস্ট আমি এক্সচেঞ্জ করছি, তাতে কি এরিয়ার রেশিও কোনো চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে না। তাহলে এই শেডেড এরিয়ার সাথে আনশেডেড এরিয়ার রেশিও কত দাঁড়াবে? 11:3 থাকবে, 11:3 থাকবে। কার কোনো ডাউট থাকলে বল, নেই তো? আচ্ছা ঠিক আছে। এবার দেখ আমি নেক্সট একটা জিনিস বলছি, মুজবো এই জায়গাটা। এটাকে আমি দুবার আর একবার কাটছি, মানে কোয়াড্রোসেক্ট করছি, ঠিক আছে? আর একটা বাইসেক্টর কোয়াড্রোসেক্ট করলাম, তাহলে চারটে যে টুকরো তৈরি হবে সেই টুকরোগুলো কি রকম? এরকম চারটে টুকরো তৈরি হলো। এবার এই চারটে টুকরোকে আমি যদি এটার সাথে এটা এক্সচেঞ্জ করি আর এটার সাথে এটাকে এক্সচেঞ্জ করি, এই এটাকে এদিকে পাঠিয়ে দিচ্ছি, এটাকে আর এটাকে এদিকে পাঠিয়ে দিচ্ছি, এই দুটোর সাথে যদি এক্সচেঞ্জ করি তাহলে যে এমবেডেড ফিগারটা তৈরি হবে সেটা কি রকম তৈরি হবে? এটা এইদিকে ঘুরে গেল, একটু একটু ইয়ে নিচে বড় করে করছি, প্রপার স্কয়ার তো হচ্ছে না। এটা এইদিকে ঘুরে গেল, এটা এইদিকে আসলো আর এটা এইদিকে আসলো, তাহলে এরকম টাইপের ফিগার তৈরি হলো। শেডেড এরিয়া কোনগুলো? এইগুলো। এই শেডেড এরিয়ার সাথে আনশেডেড এরিয়ার যদি রেশিও বের করতে বলে তাহলে কি দাঁড়াবে? দেখ এইটুকুনি যে কোশ্চেন তৈরি হলো এটা একটা স্কয়ার, এখানেও শেডেড এর সাথে আনশেডেড এর এরিয়া রেশিও 11:3, এখানেও 11:3, এখানেও 11:3, এখানেও 11:3। আলটিমেটলি এই চারটাকেই তো আমি জুড়ছি, তারপরেও শেডেড এর সাথে আনশেডেড এরিয়া রেশিও 11:3 থাকবে। তোদেরকে কোশ্চেনে কি রকম দেবে? এইভাবে তো রেশিও জিজ্ঞেস করবে না, রেশিও জিজ্ঞাসা করতে পারে, যেটা দেবে যে এই স্কয়ারের সাইড হলো লেটস সে 8 সেন্টিমিটার স্কয়ার, তাহলে এই জায়গাটুকুনির এরিয়া কত এটা জিজ্ঞেস করবে। বোঝা গেল? তাহলে বলতো দেখি কত হবে এটার আনসার? 14 হ্যাঁ 14 স্কয়ার, 14 এর ভ্যালু হলো 64, তাহলে আমাকে কত ভ্যালু বের করতে হবে? 3 এর ভ্যালু বের করতে হবে।
ঠিক আছে, বুঝতে পারছিস তো? না, 6/7 কারো কোনো ডাউট থাকলে বল এই অবধি। নেই তো? আচ্ছা ঠিক আছে, এবার দেখ এবার দেখ এই একটা টুকরোকে আমি আলাদা করে আনছি। হ্যাঁ, এই একটা টুকরোকে আলাদা করে আনছি। এই টুকরোটা কিরকম আছে? এইরকম শেপের। এটার এরিয়া হলো 11, এটার এরিয়া হলো 3, টোটাল স্কয়ারের এরিয়া 14 ইউনিট। আমি কি করলাম? কি 2√2, আমি কি করলাম? এটাকে বাইসেক্ট করছি। তাহলে বল, বাইসেক্ট করার পর দুটো ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, এই একটা ট্রায়াঙ্গেল আর উপরে একটা ট্রায়াঙ্গেল। তাহলে প্রতিটা ট্রায়াঙ্গেলের এরিয়া কত হবে? 7 করে। এই টোটালটা ছিল তো হলো 11, তাহলে এটা যদি 7 হয়ে থাকে তাহলে এই জায়গাটার এরিয়া কত? 4। তাহলে দেখ, ফিগারটাকে যদি আমি রিকনস্ট্রাক্ট করি তাহলে কি দাঁড়াচ্ছে? এই রকম একটা ফিগার। ঠিক আছে, নিচের কথা তোকে দিল না। ফিগারটা দেখে মনে হবে যে কি রকম একটা ফিগার, কি না কি আছে। যদি বলে যে এই শেডেড এরিয়ার সাথে এই আনশেডেড এরিয়ার রেশিও কত, তাহলে কত দাঁড়াচ্ছে? 4:3। 4:3। এখান থেকেই আসছে হলো পাতার কনসেপ্ট। Yes, sir. পাতা লিফ। দুই সাইডে লিফ কি রকম হবে? বলবে এই শেডেড এরিয়ার সাথে আনশেডেড এরিয়ার রেশিও কত? শেডেড এরিয়ার সাথে আনশেডেড এরিয়ার রেশিও কত? তাহলে কত আসবে? জাস্ট রেপ্লিকেট হচ্ছে 4:3। এই ফিগারটাকে কমপ্লেক্সিটি বাড়ানোর জন্য কি করতে পারে দেখ। দুটো পাতা, তিনটে পাতা, চারটে পাতা করে। হ্যাঁ, চারটে পাতা দিয়ে দেবে, চারদিকে চারটে পাতা। বুক টাইপের। এই চারটে পাতায় আমি চারদিকে ড্র করব। বলবে এই শেডেড এরিয়ার সাথে আনশেডেড এরিয়ার রেশিও কত? একই হচ্ছে। একই থাকবে, 4:3 রেশিওতেই থাকবে। ঠিক আছে, কারো কোনো ডাউট থাকলে বলো এই অবধি। কারো কোনো ডাউট থাকলে বলো এই অবধি। তাহলে তোরা আমাকে বল, স্কয়ারের সাইড যদি হয়ে থাকে, লেটস সে এই স্কয়ারটার সাইড ধর 10 সেন্টিমিটার, তাহলে আমাকে বল যে শেডেড পোরশনের এরিয়াটা কত হবে? তোর ধর অপশনে আছে, আমি আরেকটা জিনিস তোদেরকে এখান থেকে শিখিয়ে দিই। যেহেতু দাঁড়া, বলছি অপশন অন্যভাবে থাকবে। অপশন থাকবে পাই এর ভ্যালুতে, পাই মাইনাস সামথিং এইভাবে থাকে। ধর অপশন রয়েছে, আমি কিন্তু এই ফিগারটাকে রিপ্রেজেন্ট করছি, এটা হলো স্কয়ারের সাইড হলো 10 সেন্টিমিটার, এই লিফের এরিয়াটা কত? ঠিক আছে, অপশন রয়েছে 50 পাই মাইনাস 100, অপশন 2 25 পাই মাইনাস 50, অপশন 3 রয়েছে 75 পাই মাইনাস 150, অপশন 4 রয়েছে 30 পাই মাইনাস 90। হ্যাঁ হ্যাঁ, ওই যে লাস্টের যে এটা লিফটটা ড্র করেছি, এই স্কয়ারের সাইড হলো 10 সেন্টিমিটার, লিফের এরিয়াটা কত? লিফের এরিয়াটা কত?
বলিস সেটা? 400/7 তো পাই এবার তো মাঝখানে দুটো তো হবে না, মাঝখানে দুটো তো হবে না। 100 দিয়ে বিপরীত থেকে দেখা হাতটা দেখুন 50 পাই মাইনাস 100 না ওই দেখ করে দেখ। 14 স্কয়ার মানে হচ্ছে টোটাল 14 10 তো 14 স্কয়ার মানে হচ্ছে 100। তাহলে আমার বার করতে হবে হচ্ছে 4 কত, তাই তো? 14 স্কয়ার কেন আছে? 14 এরিয়াই তো শেডেড এর সাথে আনশেডেড এর এরিয়ার রেশিও হলো 4:3। তারপর টোটাল স্কয়ারের এরিয়া কত এখানে দাঁড়াচ্ছে 7 ইউনিট। আগের কনসেপ্টে যাস না, এখানে আমি লিভ করে করাচ্ছি। আগে ছিল টোটালটা 14, 11 নেই, এখানে তো আমি লিফে এনে ফেলেছি এটাকে। তাহলে 7 স্কয়ার মানে 100। 7 স্কয়ার না, 7 ইটসেলফ একটা এরিয়ার ইউনিট, এরিয়ার একটা ভ্যালু। তাহলে 7 মানে 7 মানেই হলো 10 স্কয়ার 100। তাহলে তোকে কত বের করতে হবে? 4 এর ভ্যালু। এখন হচ্ছে ওই ফার্স্ট অপশন 50 পাই মাইনাস 100 ওটাই হচ্ছে, তাই তো? 400/7 আসছে। ওগুলো দেখে বুঝবো কি করে? আগে একটা প্রশ্ন দেখে বুঝবি কিভাবে, তাই তো? দাঁড়া আমি বলছি, তোরা আরেকটা অঙ্ক কর, তারপরে আমি বলছি। দেখ এটা পাই দিয়ে করা যাবে না একবারে পাই দিয়ে মানে ওই যেটা অবশ্যই কেন পাই করতে পারবি না? সুবিধা এই 4:5 যে রেশিওটা ছিল হ্যাঁ, ওই রেশিওটা অ্যাপ্লাই করলাম আমরা। তো এখানে এই 11 আর 14 তিনটা অ্যাপ্লাই করলাম 14 আর 3 অ্যাপ্লাই করবি, ঠিক আছে? আর তারপর ওখানে যদি 14 আর 11টা অ্যাপ্লাই না করে 4 আর পাইটা অ্যাপ্লাই করতাম, মানে একটা 4 একটা পাই আর একটা 4 মাইনাস পাই, যেটা 3 ছিল সেটা একটা actually 4 একটা হলো পাই। পাই তো ছিল বড়, সেই যেটা সাথে করছিল। যেটা 3 ছিল সেটা তো 4 মাইনাস পাই হবে, তাহলে তো একবার পাই দিয়ে অ্যানসার করে দেবে। আর একবার বল, যেটা 4 ছিল, যেটা 3 যেটা 3 ছিল মানে এই জায়গার এই জায়গা, হ্যাঁ ওটা 4 মাইনাস পাই আসবে। 4 মাইনাস পাই। আচ্ছা ঠিক আছে। আর এটা হচ্ছে 2 আসবে, এই যে পাতার হাফটা 2 আসবে, পাতার হাফটা 2 আসবে। আচ্ছা আসলো, মানে পুরোটা 2, তাহলে ওটা 2 মাইনাস পাই পাতারটা পাতারটা হলো 2 মাইনাস পাই। আর এই বাইরে জায়গাটুকুনি 2 না না মাইনাস পাতার ভেতরটা পাতার ভেতরটা 2 মাইনাস পাই, হ্যাঁ পাতার ভেতরটা 2 মাইনাস পাই। 2 মাইনাস পাই। আর বাইরেরটা 2 মাইনাস পাই কি করে হয়? পাইয়ের ভ্যালুই তো হলো 3.2। না না সেটা না, এই যে এটা তো পুরো স্কয়ারটা 4, তাহলে হাফ স্কয়ার। আরে না 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 না, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর। তো ওই ভ্যালু থেকে এটা কিন্তু আসছে না। টোটালটা যেটা 14 ছিল, এখানে কিন্তু 14 নেই, এখানে আমি সেটাকে হাফ করে নিয়ে আসছি, 7 করে নিয়ে আসছি। দেখ তুই 7 দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করছিস। হ্যাঁ আমি তো সেটাই বলছি, তাহলে ওটা পুরো ওটার সাথে ওটা কিন্তু আসবে না। এখানে 4 ছিল পুরো স্কয়ারটা, তাহলে হাফ স্কয়ারটা 2 হবে না? ও ওখানেও হাফ করে নিচ্ছিস? হ্যাঁ এটা হ্যাঁ ঠিক আছে, তাহলে হাফ করে নে। আর সার্কেলটা হচ্ছে পাই, তাহলে এটা পাই মাইনাস 2, মানে ওই পাতার ভেতরটা 2 মাইনাস পাই হবে না? দাঁড়া প্রথম থেকে বলছি। প্রথমে এটা ছিল হলো 4 আর ভেতরটা ছিল হলো পাই, ঠিক আছে? এইটা গেল। এবার তুই বলছিস যে আমি এখান থেকে এটাকে ইয়ে করে দেবো, হ্যাঁ অর্ধেক করে দেবো। হ্যাঁ হ্যাঁ করলাম। তাহলে এটা চলে আসলো হলো ভেতরটা 2, এই জায়গাটা 2। আর এটা যেটা বলছি সেটা হলো পাই বাই 2 চলে আসছে। হ্যাঁ তারপর কি বলছিস? 2 মাইনাস পাই বাই 2, 2 মাইনাস পাই বাই 2 হলো বাইরের টুকুনি। ভেতরটুকু সার্কেলটা পাই ছিল তো, সার্কেলটা পাই, তাহলে এটার অর্ধেকটা হয়ে যাবে পাই বাই 2। হ্যাঁ আর বাইরেটা হচ্ছে 2 মাইনাস পাই বাই 2। বাইরেটা হ্যাঁ 2 মাইনাস পাই বাই 2। এইটা দিয়ে করা যাবে না? তাহলে একবারে পাই না না না, এটা তো লিফ তৈরি হচ্ছে না। লিফ তৈরি হচ্ছে না। শুধু সেমি সার্কেল। লিফ আমরা তৈরি করছি কখন? এটাকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। 4 ভাগে ভাগ করে নেওয়ার পর এই যে এই পোরশনটুকুনি থেকে লিফটটা আসছে। দেখ ভালো করে বোঝার চেষ্টা কর। এটাকে যদি 4 ভাগে ভাগ করতিস তারপর হয়তো করা যেত। এই পোরশনটুকুনি থেকে লিফটটা আসছে, ঠিক আছে? এইটাকে 4 বার রেপ্লিকেট করে নিয়ে এই ফিগার তৈরি হচ্ছে। এই কার্ভগুলো থেকে লিফ তৈরি হচ্ছে। লিফ কিন্তু তুই ভাবিস না যে মাঝখানের এই জায়গা থেকে রেশিওটা কি সেমই থাকবে না তাহলে দাদা? মানে পুরোটার ক্ষেত্রে যে নিলাম 4 ভাগের 1 ভাগে তো রেশিওটা তো একই থাকবে। আচ্ছা এই জায়গাটুকুনি ছিল হলো 11, এই যে এই জায়গার সাথে এটা রেশিও ছিল 11:3। হ্যাঁ, তারপর কি দাঁড়ালো যে টোটালটা 14 ছিল, এটাকে আমি 7 করে ভাগ করে দিলাম। এই জায়গার সাথে এখন এই জায়গার রেশিও 4:3, 7 করে ভাগ করে দিলাম।
4:3। এখন এইটার সাথেও এই টোটালটা হলো 4:3 রেশিওতে থাকছে, মানে 8:6 মানে 4:3 এ থাকছে। সেটাই যা বলতে চাইছিলাম, মানে পাই দিয়ে যে রেশিওটা ছিল ওটা কি একই থাকবে না রেশিওটা? লিপ বানানোর মধ্যে রেশিও চেঞ্জ পাই দিয়ে তুই যেটা বলছিস, তাহলে এখন এই যে 4 আর 4 এ 8 আর 3 এ 11, 11 ভ্যালু তুই বলতে চাইছিস এই π/4 এর সাথে সমান, এটা বলতে চাইছিস কি? আমি বলতে চাইছি মানে যেই ক্যালকুলেশনটা আমরা 11 আর 14 দিয়ে করেছি, ওটা যদি 4 আর পাই দিয়ে করতাম তাহলে করে শুরু রেশিওটা থেকে একদম। আমরা পাইটাকে ভেঙে নিয়েই তো 14 না, আর সেটা না, অ্যানসার যেহেতু পাই দিয়ে দেওয়া, তো পাই দিয়ে ও একবারে- যদি প্রথম থেকে পাই দিয়েই করতাম, হ্যাঁ, তাহলে কি অ্যানসারটা একবারে পাই দিয়ে আসতো না? আসতো সেটাই অবশ্যই বলছি। আসতো, কিন্তু পাইয়ের কমপ্লেক্সিটি বেশি বলে আমাকে মাইনাস করতে হবে, করতে হবে, তার জন্য আমরা সংখ্যায় এখান লিখেছি। থেকে অ্যানসার আচ্ছা, এবার বুঝতে পারলাম তোর কোশ্চেনটা কি। হ্যাঁ, প্রথম থেকে যদি পাই দিয়ে রিপ্রেজেন্ট করতাম তাহলে আনসার সেম আসতো, একদম সঠিক। কিন্তু তাহলে মানে আমরা যে কিন্তু কি হতো বলতে, এই যে মাইনাস হ্যাঁ, করছি বুঝেছি। করছি কিন্তু কমপ্লেক্সিটি চলে এই আসতো। অ্যানসারটা কি করে বুঝবো? বলছি সেটাও বলে দিচ্ছি। দেখ তোদের কত এসেছিল? এসে গেল তো 1100 মাইনাস 400/7। 1100 মাইনাস 700 করলেই তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, 1100 মাইনাস 700 করলেই হয়ে যাচ্ছে, তাহলেই চলে আসছে। আমি একটা জিনিস বলছি, দাঁড়া, তোদের একটা অঙ্ক দিয়ে দিই, তারপর আমি জিনিসটাকে একবারে বোঝাচ্ছি কিভাবে তোরা করবি এই জিনিসটাকে, কিভাবে অ্যাপ্রোচ করবি সেটা বলে দিচ্ছি। 4/7 এর ভ্যালু সবসময় হয় হলো π-2/2। এটা কি করে আসছে আমি বলছি, আমি এখন বলছি না কি করে আসছে, বলছি পরে। তোরা একটা অঙ্ক করে নে। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা রয়েছে ফিগারটা, ওই জায়গাটা রিফ্লেক্ট করছে। বাই বুঝে নেবে। একটু নিচে রাখবে আলাদা। বাই বুঝে নেবে। দাঁড়া তাহলে, না, ঠিক আছে, অতটা না, বাই বলে এডিট করতে হবে। এটা না। হ্যাঁ, কন্ট্রাস্ট করে দিতে পারি। সব পারিস জানি। বলছে এই শেডের সাথে না, হ্যাঁ, এই কি বলে দিয়েছে কোশ্চেনে, স্কয়ারের এরিয়া হলো 4 সেন্টিমিটার স্কয়ার। তাহলে বলছে শেডেড পোরশনের এরিয়া কত, শেডেড এরিয়াটা কত। দেখ, এটা আবার একটু ঘোরানো হলো, খুব একটা না, প্রতিটা পাতা আর কি, প্রতিটা পাতা রয়েছে। অপশন 1 দেখতে একটু অন্যরকম। অপশন 1 4 - 3π/2, অপশন 2 2π - 4, অপশন 3 4 - 2π, আর অপশন 4 none of this। হ্যাঁ, 12/7, হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো দাঁড়াচ্ছে। 7 এর ভ্যালু হলো তোর 4 4, ও 4 তাহলে তো 3 4 12, 12/7। তাহলে 12/7 কে এখন এইটা ভাবে রিপ্রেজেন্ট কর। এখন সেটা আমি বলবো যে কি করে করবি, ওইভাবে দেখে যে ভগ্নাংশ থেকে পাই দিয়ে কিভাবে আনবো সেটা বলে দিচ্ছি আমি। না, 12/7 না, 16/7। 16/7 সিলেক্টটা করলে 12/7 হ্যাঁ, আনশেডেডটা করলে 12/7। কেটে নেবে। আমিও কেটেছি আমার সবকটা একসাথে পার্সেন্টেজ। হুম, কি করছিস বল, এটা আমি বুঝতে পারলাম না। টোটালটা শেডেড এরিয়া বলেছে।
শেডেড এরিয়া না, সরি, এটা স্কয়ারের এরিয়া, এটা স্কয়ারের এরিয়া। আমি পেনটা নিয়ে আসি তো। ওই 2 পাই মাইনাস 2 2 পাই পাই মাইনাস মাইনাস 4 এই তো 4 সাথে বলে দিন চলো আছে কথা রেকর্ড হচ্ছে বাইরে খাতি বুঝে যাবে আছে তো এক্সট্রা। কথা বললে কাজ মাইনাসটা কত আসলো? 2 পাই মাইনাস 7। 2 পাই মাইনাস 4। আচ্ছা, কোনটা নিয়ে আসলাম? কত ছিল? 16/7। ব্যাপারটা হলো আমি কিভাবে করব এটাকে পাইতে। 4 into 4 পাই ওইটা 4/7 বলছি 4/7। 4 into 4/7 তাহলে পাই মাইনাস 2/2 মানে বসিয়ে দিলেই তো হয়ে যাচ্ছে আরে এইটাই তো ব্যাপার, 4/7 কে আমি কেন পাই মাইনাস 2/2 লিখবো? তুমি বললে ওটা বুঝিয়ে যাবে বাইশ দিয়ে কোন একটা গুণ করে দেবো। বলছি দাঁড়া, এটাকে কিভাবে আনবো? যেহেতু মাইনাস এর ফর্মে রয়েছে, আমি 16টাকে এমন ভাবে চেঞ্জ করব যাতে কিনা লাস্টে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা 7 দিয়ে ডিভিজিবল হয়, ঠিক আছে? আর এখানে যে সংখ্যাটা আনবো সেটা যাতে পায়ের মাল্টিপল হয়। তাহলে দেখ, আমি যদি 22 থেকে 6 বাদ দিই তাহলে 16 আসে, তাহলে হলো না। নেক্সট যেটা রয়েছে 22 এর দ্বিগুণ 44। 44 থেকে যদি আমি 28 বাদ দিই তাহলে সেটা তাহলে সেটা 16 হয়। 44টা হলো পায়ের ডাবল, আর 28টা এটা রয়েছে সেটা 7 দিয়ে ডিভিজিবল। তাহলে এটা এরকম আসলো। তাহলে এই 44/7 মানে কি 2 পাই, আর 28/7 হলে এখানে আছে 4, তাহলে 2 পাই মাইনাস 4। ঠিক আগেরটাও তোদের কাছে কি এসেছিল? 400/7, তাই তো? তাহলে এটাকে চেঞ্জ করতে হলে আমাকে এমন ভাবে আনতে হবে যাতে কিনা এই ভ্যালুটা যেটা রয়েছে এই দিকের একটা যেটা থাকবে ভ্যালুটা, সেই ভ্যালুটা থেকে আরেকটা ভ্যালু মাইনাস করব যেটা কিনা 7 দিয়ে ডিভিজিবল হবে, আর এইদিকে যে ভ্যালুটা থাকবে সেটা কিনা 22 এর মাল্টিপল হতে হবে। তাহলে দেখ, আমি যদি 1100 থেকে 700 বাদ দিই তাহলে 400 পাই। এই 700টা 7 দিয়ে ডিভিজিবল, আর এদিকে 1100টা 22 দিয়ে ডিভিজিবল, ডিভাইডেড বাই 7। তাহলে এটা করলে তোর আসবে হলো 22 ইনটু 50, 22/7 ইনটু 50 মাইনাস 100, তার মানে 50 বাই মাইনাস 100, ঠিক আছে? এই দিকের সংখ্যাটাকে রাখতে হবে 22 এর মাল্টিপল, আর এই দিকের সংখ্যাটাকে রাখতে হবে হলো 7 এর ডিভিজিবল, অথবা অপশন টেস্ট। না হলে 4/7 টা ভালো তো। 4/7 এর যেটা বলি 4/7 এর ভ্যালুটা মনে রাখতে পারলেও ভালো। 4/7 এর ভ্যালু এটা এইভাবে এসেছে, এটাকে কি করে চেঞ্জ করব? চারটাকে বল, কি কি আনবো বল? সোজা তো 11/7 11/7, একদম 11/7/7, এবার 2 দিয়ে উপর নিচে গুণ করলে একদম। তাহলে 11/7 করলে এটা চলে আসবে হলো 22/7/half মাইনাস 1, তাহলে এটা আছে π/2 মাইনাস 1, তাহলে π মাইনাস 2/2, ঠিক আছে? π মাইনাস 2/2, 4/7। কারো কোনো ডাউট এই অবধি? তাহলে বলতো 3/7 থাকলে কি করতাম? 3/7 থাকলে কি করতাম? মানে যদি এই যে আনশেডেড পোরশনের এরিয়াটা বের করতে দিত তাহলে তো আমার 3 লাগতো। উপর নিচে 4 দিয়ে গুণ করতাম দিয়ে 4/7 করে দিতাম দিয়ে বসিয়ে দিতাম আরে তাহলে তো এগুলো তোর ফ্র্যাকশনে চলে আসবে। ভালো করে লক্ষ্য করে দেখ, এগুলো ফ্র্যাকশনে নেই, এগুলো ফ্র্যাকশনে নেই। ও এই অপশনে কি ওটাই কি অপশন কি? না না না, আমি বলতে চাইছি ফ্র্যাকশনে তো নেই, তাহলে কি এটা 3/7 এর অপশন না তো ওহো, কত বলছিস? না না বলছি না আমি, মানে তুমি তো ওই অপশন দিতে তাই 66 মাইনাস 63। একদম 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 66 মাইনাস 63/7, তাহলে এখান থেকে এটা আসতে হলো 3 পাই মাইনাস 3 পাই মাইনাস 9, দেখো অপশন না পাই মাইনাস 3, ঠিক আছে? আচ্ছা, এই কটা গেলে। এই অবধি কারো কোনো ডাউট? হ্যাঁ,
বিষয়, একটু ভিডিওটাকে পজ করে রাখ, আমার অনেক কিছু বুঝতে হবে। এবার দেখ নেক্সট টাইপের যে ফিগার গুলো রয়েছে, কত হয়েছিল মনে নেই। তোকে জিজ্ঞেস করতে পারে যে এই জায়গাটার এরিয়া কত, ঠিক আছে, বা এই পোরশনটার এরিয়া কত। এই টাইপের ফিগার গুলো থাকলে কিভাবে করবে? এগুলো তো আর কি লিফ প্যাটার্নে নয়, লিফ প্যাটার্নে নয়, কিন্তু আসছে কি ওই যে কোয়াড্রান্ট সেগমেন্ট, সেই কোয়াড্রান্ট সেগমেন্ট থেকেই আসছে। মানে লাস্ট যে কোয়াড্রান্টটা করালাম চারটে টুকরো করার পর ওই চারটে টুকরোতে হ্যাঁ একটার উপর একটা ওভারল্যাপ হয়েছে। হ্যাঁ এই দুটো সিমেন্টই তো। হ্যাঁ সিমেট্রিক, অবশ্যই যা ফিগার থাকবে টু ডিমেনশন সব সিমেট্রিক, এটা সিমেট্রিক একদম। তো দেখ এই জাতীয় অঙ্কগুলো কিভাবে করতে হয়, ঠিক আছে আমি বলছি। এই পয়েন্টগুলোর সাথে এই পয়েন্টগুলোকে যোগ করব, যদি যোগ করি, এটা ধর বৃত্তের রেডিয়াস, এটা তো একটা কোয়াড্রান্ট সার্কেলের, তো এটা তো একটা রেডিয়াস নিশ্চয়ই, কোয়াড্রান্ট যেহেতু এটা একটা রেডিয়াস, এইভাবে গেছে বৃত্তটা, তার একটা রেডিয়াস হলো এটা, এটা কোয়াড্রান্ট। ঠিক একই ভাবে এটাকে যদি সেন্টার ধরি, এটাও তো রেডিয়াস, তাহলে এটা যদি রেডিয়াস হয়ে থাকে তাহলে এটাও রেডিয়াস হবে, এটা আর। আবার এইটাকে যদি সেন্টার ধরি, এটাও আর। তাহলে এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে সেই অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি। সবই 60। ওই আরেকটা জিনিস একটু বলবো? হ্যাঁ ওই নিচের একটা কোনটা রেডিয়াস বলে জানো? একদম নিচে। এটা ও, হ্যাঁ এটা কোনটা রেডিয়াস? দেখ এটাকে যদি আমি বাড়িয়ে দিই, এটাকে সেন্টার ধরি, আচ্ছা আচ্ছা। এটাকে যদি বাড়িয়ে দিই তাহলে এটা একটা ফুল সার্কেল হয়ে যায়। ফুল সার্কেলের একের চারকে বলা হয় হলো একটা কোয়াড্রান্ট সার্কেল, ঠিক আছে। তো দেখ কি কি জিনিস এখানে দাঁড়াচ্ছে, আমাকে বের করতে হবে হলো এই জায়গাটার এরিয়া, এই কার্ভ পোরশনের এরিয়াটা। তাহলে কার্ভ পোরশনের এরিয়া পেতে হলে আমি যেটা করতে পারি, এই যে কোয়াড্রান্ট সার্কেল রয়েছে সেই এরিয়া থেকে যদি আমি এই ত্রিভুজের এরিয়া আর এই জায়গাটুকুর এরিয়া, এই যে যেটা আমি এখানে ড্র করছি, এটাকে যদি বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমি এই কার্ভ পোরশনের এরিয়াটা পেয়ে যাব। ওইটুকু তো বাদ দিতে হবে। হ্যাঁ খালি এক পাশে ত্রিভুজটা বাদ দিই না, না, বাঁ পাশে ত্রিভুজের বাঁদিকে যেটা ত্রিভুজের বাঁদিকে এটা, না না তাহলে এই পাশে লিভ আর এর পাশে যে মানে আরের পাশে। কার্ভটা এটা, হ্যাঁ ওহো আমি তো এটাকে কনসিডার করছি, এই কোয়াড্রান্টটাকে আমি এই কোয়াড্রান্টটাকে কনসিডার করছি শুধুমাত্র। আর যদি এই কোয়াড্রান্টটাকে ধরিস তাহলে আমি এই জায়গাটাকে কনসিডার ওই করব। কোয়াড্রেন্টের ওটা ওপরে তো আসছে ওই তুমি পার্টটা। ট্রায়াঙ্গেলটা নিলে তো তার পাশে কিছুটা যাবে। ওহো দেখ 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 ভালো করে দেখ, এটা এই জায়গা থেকে এটা আর, এখানে এই পোরশনটা এটা ইয়ে হয়েছে, আর এটা এইভাবে বেরিয়ে গেছে। তাহলে আমি যেটা বলতে চাইছি, আমার এটা বের করতে হবে, ঠিক আছে। এটা বের করতে হলে আমার এই ত্রিভুজটা বাদ দেবো, এটা তো ত্রিভুজ না। এই ত্রিভুজটা বাদ দেবো। ও তুই তোর যেটা বলতে চাইছিস হ্যাঁ, এটা এটা হ্যাঁ, বাদ, হ্যাঁ, এটা হ্যাঁ, বাদ। হ্যাঁ, এটা তাহলে করতে হবে। এটা বাদ দিতে হবে। আমি তো কেটে দিলাম। আমি তো কেটে দিলাম, এই কেটে দিলাম। হ্যাঁ এটা বাদ দিতে হবে, রাইট রাইট একদম সঠিক, এটা বাদ দিতে হবে দুবার। তো দেখ তাহলে কি কি জিনিস করব আমি, তাও লাগবে না, তাও লাগবে না, তাও লাগবে না, আমি অন্যভাবে করতে পারি। দেখ কিভাবে করব, আমি একটু চেঞ্জ করে দিচ্ছি প্ল্যানটা। আমি এই জায়গাটা তো হলো 60 ডিগ্রি আর এই টোটালটা হলো 90 ডিগ্রি, তাহলে এইটুকুনি কত 30 ডিগ্রি। তাহলে আমি এই সেক্টরটুকুনি নিয়ে নিই, এই সেক্টরটুকুনি নিয়ে নিই আমি, এই সেক্টরের তাহলে ভ্যালু কত আসবে বলতো দেখি, এই সেক্টরটার এরিয়া কত, ও পাই আর স্কয়ার ইনটু 30 ডিগ্রি বাই 360 পাই আর স্কয়ার ইনটু 30 ডিগ্রি বাই 360 ডিগ্রি, একদম সঠিক। এই কোয়াড্রান্ট থেকে আমি এবার এই জায়গাটুকুনি বাদ দেব। এবার এই জায়গাটুকুনি বাদ দিতে হলে আমি এই শুধুমাত্র এই ইয়েটা নেব,
সেক্টরটুকুনি, হ্যাঁ, তাহলে আমার এটাও লাগছে না, না বোঝা যাচ্ছে? এই সেক্টরের ভ্যালুটা কত বলতো দেখি? স্কয়ার 60 বাই 360 পাই আর স্কয়ার ইনটু 60 ডিগ্রি বাই 360 ডিগ্রি, রাইট? তার থেকে বাদ দেবো কোনটা এখন? 3/4 ইনটু r এক্স্যাক্টলি, তার থেকে বাদ দেবো ত্রিভুজের এরিয়া, তাহলে √3/4 ইনটু r স্কয়ার। হ্যাঁ, আর বলবো তো? ঠিক আছে, দেখ আমি যেটা করেছি সেটা হলো এই সেক্টরের এরিয়াটা ফার্স্টে বের করেছি, সেটা ভ্যালু কত? পাই আর স্কয়ার 30 ডিগ্রি বাই 360। না না বলছি কি আমরা যদি ওই পাই আর স্কয়ার ইনটু 60 বাই 360 টা বাদ দিই, ওর মধ্যে তো ত্রিভুজটা একবারে ইনক্লুডই হয়ে যাচ্ছে। বাকিটা হ্যাঁ। তাহলে এইটা তো হ্যাঁ। আমাদের দরকার নেই। তাহলে তুমি যে এই যে ও, কোনটা ত্রিভুজে ইনক্লুড হচ্ছে? এই যে ওই পুরো সেগমেন্টের মধ্যে না, না না এটা না, এটা মাঝে দুটো বাদ এই পাশে দিচ্ছে। তুমি যে এই পাই আর স্কয়ার ইনটু 60 বাই 360 লিখলে হ্যাঁ হ্যাঁ, এই বাদ এটা, এটা, এটা। হ্যাঁ, হ্যাঁ। ওটা ইনক্লুড হ্যাঁ। হয়ে যাচ্ছে ওটার মধ্যে ত্রিভুজটা ইনক্লুড হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই দেখ না, এটা এটা তো হলো ত্রিভুজটাকে ইনক্লুড করে, তার থেকে যদি ত্রিভুজ বাদ দিই তাহলে তো এইটুকুনি এরিয়া পেয়ে যাচ্ছে। এটা নেবো কেন? এটাই তো বাদ দিচ্ছি, না, না, এটাই তো না, বাদ দিচ্ছি এটা থেকে, এটাই বাদ দিচ্ছি। দেখ আমি এটাকে নাম দিচ্ছি হলো এ, এটাকে নাম দিচ্ছি হলো বি, এটাকে নাম দিচ্ছি সি। এখানে যে এরিয়াটা পেয়েছি সেটা হলো কি এ প্লাস বি, ঠিক আছে? আর এই যে এরিয়াটা, এই এরিয়াটা কোনটা বল? এটা হলো সি প্লাস বি। তার থেকে বাদ দিচ্ছি কি সি বাদ দিচ্ছি, তাহলে a প্লাস b মাইনাস b, এটা কি a পড়ে a পাচ্ছি। এবার আমি সব আঁকবো নাহলে আমি টাওয়ার পাবো না আর সবার ছবিগুলো রয়েছে, এই যেটা বাদ দিচ্ছি, হ্যাঁ। অর্ধেকটা বাদ দিতে হবে, কারণ এটা একটু না তাহলে ওই পাশে লিফটটা ওটা বার হয়ে গেল। অর্ধেক এটার উপর অর্ধেকটা পাবে না, ওরা মানে ওই পাশে একজন রেশিওটা সেম মনে পোর্শন রাখবে, যেটা ওটা তো করতে হয়। দুটোই থাকছে। ওদের দিয়ে রেশিওটা মনে রাখবে। সেটা থেকে এইটা কথা বলছিস? দেখ আমি ওটা নিচ্ছি না, আমি কি করেছি বলতো? সেক্টর নিয়েছি, না ভিডিও দাদা। সেক্টর নিয়েছি। এই যে সেক্টরটা 60 ডিগ্রি, এটা থেকে বাদ দিচ্ছি হলো এই ত্রিভুজটা, তাহলে পড়ে থাকছে শুধু এই জায়গাটা। বুঝা গেল? না এটা এটা আসছে, যখন পাই আর স্কয়ার এটা হলো সেক্টর, এটা হলো সেক্টর আর আর আর, ঠিক আছে? এই সেক্টরের ভ্যালুটা হলো এটা, যেটা কিনা সি প্লাস বি। তার থেকে বাদ দিচ্ছি কি এই সিটা, ত্রিভুজটা বাদ দিচ্ছি। হ্যাঁ বল। যখন তুমি ওই পাই আর স্কয়ার ইনটু 60 বাই 360 নিচ্ছ, হ্যাঁ। তখন তো ওই পাশে লিফটটা ওর মধ্যে চলেই আসছে। কেন আসছে ওই আসবে পাশে না লিফটটা? কেন? সেক্টর তো, সেক্টর মানে কি এইভাবে যায়? সেক্টরটা একটা জ্যাড থেকে যায়, রেডিয়াসের বরাবর যায় তো সেক্টর। হ্যাঁ তাহলে তো ওই পাশটা আসছে তো। কেন কেন আসবে? এটা তো কার্ভ, এটা তো পরিধি বরাবর, এটা তো পরিধি বরাবর যাচ্ছে ওই ত্রিভুজে, এই বৃত্তে। সেক্টর তো রেডিয়াস দিয়ে হয়। তুমি উল্টো দিক দিয়ে আঁকছো বলে ছবিটা ক্লিয়ার হচ্ছে না, মানে এটাকে ঘুরিয়ে আঁকো তাহলে এই ক্লিয়ার দিকে তুমি আচ্ছা আচ্ছা আমি আছি। দেখ ও আচ্ছা তুমি ওই সাইডের এটা ছিল হলো তোর কোয়াড্রান্ট, হ্যাঁ? কিন্তু আমি যখন তোর সেক্টর চাইছি তখন কি করছি? এই অবধি নিয়ে নিচ্ছি সেক্টর, এটা হলো 60 ডিগ্রি, ঠিক আছে? এই সেক্টরটাকে আমরা কনসিডার করছি, ঠিক আছে? না সেক্টর এটা না, সেক্টর হলো এই জায়গাটা, এই সেক্টরটাকে কনসিডার করছি। এটা আর এটা আর এটা আর। না আমি এই দিক থেকে ঠিকই গেছি, এটাই 60 ডিগ্রি, এইভাবে বোঝালে সঠিক হতো। এটা আর এটা আর, এটা হলো এটা, এটা থেকে বাদ দিচ্ছি হলো এটা। ঠিকই তো ছিল, আবার ওটা কি হলো বুঝলাম না। যাই না ওখান থেকে কে যেন বলতে বলে উল্টো আসছে। কেন ওটা বাদ দিচ্ছে সেটা তো বোঝাতে গেলে ওই সেকশনটা সেটা তো এবি দিয়ে বোঝা যাচ্ছে ভালো, এবি দিয়ে ভালো, আবার এটা দিয়ে বোঝা এটা যাচ্ছে। দিয়ে বোঝা যাচ্ছে। প্লাস দিয়ে এটা দারুণ দারুণ। বুঝতে পারছিস নাকি বল? দাদা শোনো, হ্যাঁ? বুঝতে পেরেছি। কি ডাউট হচ্ছে বল? দেখা তুই তোর খাতায় করে দেখ, খাতায় করে দেখা। এই পার্টটা নিলাম, আচ্ছা ঠিক আছে, তার থেকে তুমি এইটা পুরোটা বাদ দিলে। একদম। তার থেকে ত্রিভুজটা আমি বাদ দিয়েছি হলো এটা, সেক্টর আসছে হলো হ্যাঁ তাহলে এটা। এটা তাহলে তো এটা দুবার করে বাদ হয়ে গেল না, এটার সাথে এটা যোগ করে তারপর
থেকে না ফার্স্টে আমি নিয়েছি তো হলো যে এটা a প্লাস b নিয়েছি, এটা হলো 30 ডিগ্রি। হ্যাঁ এই যে এই পার্টটুকু হ্যাঁ তারপরে এইটুকু তারপর ওই তাহলে এইটুকু আমি এর থেকে বাদ কেন দেবো? আমি তো এর সাথে যোগ করবো তারপরে এইটা বাদ দেবো। আমি এইটা যখন নিচ্ছি তখন তো শুধু আসছে এইটা a প্লাস b, c তো নিইনি। না হ্যাঁ তুই বলছিস c কে কেন আনছি? না আমি সেটা দাদা একটা বলছি কথা বলবো, তুমি এই ছবিটা নতুন করে আঁকো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। একটু বড় করে মানে না, পাশে ওটা থাক, ওটা যেমন আছে থাক, পাশে আঁকো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এটা বুঝতে হবে না। এটা এই ফার্স্ট ক্লাসের মতো ওটা বাইন কাটবে ওটা। সেই ছবিগুলো সব কেটে দিই। সব যদি কেটে দেয় ভিডিও কেটে দেবে না। কেটে দিই, কেটে দিই। এই ভিডিওটা ভিডিও কিসে? এটা 5-6 জিবি হয়ে যাবে। ভিডিও কোয়ালিটি দেখ এটা হলো 30 ডিগ্রি, একটা সেক্টর নিচ্ছি যার ভ্যালু কিনা এটা হলো a প্লাস b, ঠিক আছে, a প্লাস b। আমাকে বাদ দিতে হবে b টুকুনি, কিন্তু b এর ভ্যালু আমি ডিরেক্টলি বের করতে পারছি না। তার সাথে আসছে কি এই যে এখানে সেক্টরটা, এই যে যেটা কিনা এইখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, সেটা এটাকে নিয়ে আসছে এই পরিধি বরাবর যে বৃত্ত রেখাটা রয়েছে সেটার ভ্যালু কত b প্লাস c। কিন্তু b প্লাস c তো আমার দরকার নেই, আমার দরকার কি শুধু b, তাহলে c কে বাদ দিতে হবে এই যে ত্রিভুজটাকে, তাহলে c টাকে বাদ দিয়ে দিলাম। শুধু এই দরকার না, বলছি দুটো লিপের এরিয়া তো একই হবে, দুটো লিফেরই এরিয়া একই, একদম একদম মানে একটা বিন্দু ঠিক আছে। এবার বুঝতে পারছিস তো? তাহলে এখানে a প্লাস b মাইনাস b পড়ে শুধু a পড়ে থাকছে, যেটা আমার রিকোয়ার্ড ভ্যালু। এবার দেখ তোদেরকে যদি বলে এই উপরের পোরশনের এরিয়াটা বের করতে, এই জায়গাটার এরিয়া, এটা কি জানো ওরকম হয়ে গেছে? হ্যাঁ ওটা আমি কোনো আমরা ক্যালকুলেশন, একটা নতুন করে এটা কোনো ক্যালকুলেশন শর্ট করব না? না এটা এরকমই। আচ্ছা 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 সরি, এই যে একটা বলে পাই r স্কয়ার বাই 12 1/12 মাইনাস পাই r স্কয়ার বাই 1/6, তার সাথে প্লাস হলো √3/4 √3/4 ইনটু r স্কয়ার। তাহলে √3/4 r স্কয়ার মাইনাস পাই r স্কয়ার বাই 1/12, এখান থেকে r স্কয়ার কমন নিলে √3/4 মাইনাস পাই/12। তাহলে এটা হলো ওই পোরশনের এরিয়া। এবার উপরের পোরশনে যদি এরিয়াটা বের করতে দেয় তাহলে কি করব? দাঁড়া কইটা কি জানা একটু লিখে দিই। ওটা কি কোন পার্টটা হলো? উপরটা উপরের ডটেড যে এরিয়াটা রয়েছে সেটা যদি বের করতে দেয় তাহলে ওই তো এটা দুইবার বাদ দেবো আর ত্রিভুজের এরিয়াটা বাদ দেবো। হ্যাঁ এটা দুইবার বাদ দেবো আর ত্রিভুজের এরিয়াটা বাদ দেবো। ওই 30 ডিগ্রি যে সেগমেন্টটা আছে হ্যাঁ এটা দুবার বাদ দেব। দুবার বাদ দেবো আর মাঝখানে ত্রিভুজটাকে একবার না তারপরে আবার লিপ আছে তো। ওই লিপটা নিচে এখানে সেমি সার্কেলের ওই না না লিফটটা কি আসবে নাকি দাদা? হুম 30 ডিগ্রিটা বাদ দিলে তো লিফটার দরকার নেই। 30 ডিগ্রির মধ্যে না 30 ডিগ্রির মধ্যেই লিফটটা। হ্যাঁ তো 30 ডিগ্রিটা দুবার বাদ দুবার দিলে বসতে হ্যাঁ, ত্রিভুজটা আমি মধ্যে হয়ে গেল। হ্যাঁ একদমই তাই। এদিকে এই এটা হলো সোজা বের করা, তার কারণ হলো ত্রিভুজের এরিয়া প্লাস এই এটার এরিয়া, এইটা এই দুটো মিলিয়ে হলো, তারপর তার স্কয়ারের এরিয়া থেকে বাদ দিয়ে দিলে উপরের এরিয়াটা পেয়ে যাবো, ব্যাস হয়ে গেল। লিপের এরিয়া যোগ ত্রিভুজের করতে এরিয়া হবে, হ্যাঁ, নিচের লিপের এরিয়া তো যোগ করতে হবে দুটো। লিপের এরিয়া লিফের এরিয়াটা যোগ কেন করব? 30 ডিগ্রি আর ত্রিভুজের মানে তো লিপ থেকে না না 30 ডিগ্রি এই 30 ডিগ্রি আর হলো ত্রিভুজ, ঠিক আছে, তাহলে এই কটা বাদ দিলেই হয়ে যাবে। 30 ডিগ্রির মধ্যে ও লিপটা না 30 ডিগ্রির মধ্যে। আচ্ছা আরে আমি উল্টো দিকে তো গায়ে গেছে আচ্ছা বের করে বল আনসারটা তো দাঁড়াচ্ছে। দাদা r স্কয়ার মাইনাস r স্কয়ার বাই 6 3 মাইনাস c পাই এটাই এই পোরশনের এরিয়া
r² থেকে কি কি বাদ যাবে ত্রিভুজের এরিয়া বাদ যাবে √3/4 r² প্লাস 2 ইনটু পাই r² ইনটু 1/12 তাহলে এখান থেকে r² 1 মাইনাস 3/4 মাইনাস পাই r²/6 হ্যাঁ পাই r/6 একবারে চলে আসবে তাহলে এখান থেকে এটা মাঝখানে মাইনাসই আসবে মাইনাসই থাকবে আরেকটা জিনিস আছে যেটা হলো তোদের আগের দিন পড়িয়েছিলাম এরকমই যখন দুটো কোয়াড্রেন্ট থাকবে মাঝখানে সার্কেল থাকবে এই পাশে একটা সার্কেল এই পাশে একটা সার্কেল ওই জিনিসটা মাথায় রাখবি ঠিক আছে ওই ফিগারগুলো হলো কমন ফিগার হ্যাঁ হ্যাঁ আরেকটা দেখে নিবি ওটা আগের দিন আমি পড়িয়ে দিয়েছিলাম মুখস্থ করে রেখে একটার ভ্যালু আসবে দেখবি a/16 ছোটটা যেটা আছে সেটার ভ্যালু আসবে হলো a/16 তারপরে বা r/16 যাই হোক না কেন তারপরে আরেকটা আসবে হলো 3r/8 আরেকটা আসবে r/6 3r/8 হলো বড়টা এই দিকেরটা হলো r/6 আর এটা হলো r/16 মনে রাখবে এটা একটু মানে এগুলো তো মনে রাখা যাবে এই আজকে যেটা করা যাবে না এটা মনে রাখা যাবে না এটা হয়তো বের করেই করতে হবে আরেকটা ভালো ফিগার আছে দেখ এই ফিগারটা হলো এই যে অঙ্ক এইগুলো পড়ালাম এটার কাজে লাগবে হলো এই ফিগারটার জন্য কনসেপ্টটা বিল্ড করার জন্য এটা বললাম এবার দেখ ফিগারটা কেমন যেন ছিল আচ্ছা দু সাইড দিয়ে দুটো পাতা দু সাইড দিয়ে দুটো পাতা এই মাঝখানের পোরশনের এরিয়াটা কত এটা জিজ্ঞেস করছে শেডেড এরিয়া কত কমন টু হ্যাঁ এটা ধর রয়েছে তোর আর দেখ একটু আমি বলে দিই এটা হয়তো না হলে হবে না বেসিক্যালি যেটা দাঁড়াচ্ছে না তোরা তো এই কার্ভ পোরশনের এরিয়াটা তো বের করাটা তো দেখলি যে এরকম ভাবে যে কার্ভটা যাচ্ছে সেটার এরিয়া কিভাবে বের করতে হয় দেখলি তার ভ্যালুটা আছে এই কার্ভটাই তো না এইগুলো তাহলে এরকম কতগুলো কার্ভ রয়েছে এটা একটা আবার এটার সাথে আছে এটা দুটো এটার সাথে এটা যাচ্ছে তিনটে আর এটা মিলে চারটে তাহলে এরকম চারটে বাদ দিতে হচ্ছে টোটাল স্কয়ার থেকে যদি এরকম চারটে বাদ দিয়ে দিই তাহলে ভেতরের পোরশনের এরিয়াটা পেয়ে যাচ্ছে আমি স্কয়ার থেকে এটা 4 এটা একটু ডিফিকাল্ট ফিগার সহজে বের করা যেত না এটা বের করতে কিভাবে বের করতে তার জন্য আমার এটা বোঝানো আর এটা মাথায় রাখবে এটা কাজে লাগতে পারে এই যে এইভাবে কার্ভি পোরশনের এরিয়াটা কি করে বের করে সেটা বোঝানোর জন্য আমি এই জিনিসটা বললাম ঠিক আছে বোঝা গেছে করতে পারছিস সবাই তুই বুঝতে পারছিস না বুঝেছি ভাবছি এরকম কোন পাশে দাগ টানতাম না তুই অলরেডি তো বের করেছিস কিনা বল এই কার্ভ পোরশনের এরিয়াটা বের করেছিস কিনা বল এর আগে তার ভ্যালু কত ছিল মুছে ফেলেছি ওটা এই যে এটা ছিল এই ভ্যালুটা এই ভ্যালুটা ছিল এই ভ্যালুটা 4 বার বাদ যাবে 4 বার এই যে এখানে একটা এখানে একটা এখানে আরেকটা এই আরেকটা আর এই আরেকটা এই চারটে বাদ গেল মুখস্থ রাখতে হবে না কি করে বের করতে হবে সেটার প্রসিডিউরটা মনে রাখতে হবে না করতে করতে মনে চলে আসবে যেমন আমি যেমন বললাম এগুলো ভ্যালুগুলো আমার মনে আছে এখনো পর্যন্ত
এগুলো করতে করতে আমি মনে হয়ে যাবে, মনে মনে বোঝাই যাবে এগুলো কি ভ্যালু না ভ্যালু। ঠিক করলাম। হ্যাঁ ছবিটা যদি না বলে দেয় তাহলে ছবি শুরু দিয়ে দেবে। না ছবি বলে দেবে। এটা তাহলে কিভাবে বলবো? কত কঠিন জেনে নেব আচ্ছা আমি নেক্সট গুলো বলছি। হ্যাঁ সার্কেল দিয়ে যে কটা বলার বললাম, এবার আমি ট্রায়াঙ্গেলের দিকে যাচ্ছি। ঠিক আছে, ট্রায়াঙ্গেলের সাথে তোর কোয়াড্রিল্যাটারাল বুঝবো, মানে কাজে সব শেষ করে বুঝলাম। এতক্ষণ যেগুলো বললাম সেগুলো সবকটা সার্কেল আর হলো কোয়াড্রিল্যাটারাল। এখন বলছি কোয়াড্রিল্যাটারাল আর ট্রায়াঙ্গেল। ঠিক আছে, কোয়াড্রিল্যাটারাল আর ট্রায়াঙ্গেল। এটা ছিল সার্কেল, তাই? হ্যাঁ সার্কেল আর ছিল কোয়াড্রিল্যাটারাল, এই দুটোর এমবেডেড ফিগার গুলো। এবার যেটা বলছি সেটা হলো ট্রায়াঙ্গেল প্লাস কোয়াড্রিল্যাটারাল। কি রকম দেখ, ধর ত্রিভুজের বাহু হলো x এবং তার উচ্চতা হলো হাইট হলো h, ভূমি রয়েছে হলো x আর উচ্চতা রয়েছে হলো হাইট রয়েছে হলো h দেওয়া। বলছে এর ভেতরে আমি একটা স্কয়ারকে ইনস্ক্রাইব করব। এটা ভেতরে স্কয়ারই দেওয়া থাকবে এই কারণে, তার কারণ হলো ফিগারটা সবসময় আমি বললাম টু ডিমেনশনের ভেতরে সিমেট্রিক্যাল হতে দেবে। কিন্তু হতেই পারে যে বাইরের যে ফিগারটা রয়েছে সেটা কিন্তু সিমেট্রিক্যাল নয়, এটা একটা স্কেলের ট্রায়াঙ্গেল হতে পারে, কিন্তু ভেতরের অ্যাটলিস্ট এই জিনিসটা তো সিমেট্রিক্যাল থাকবে, মানে একটা স্কয়ার থাকবে। বলছে এই স্কয়ারের হাইট, স্কয়ারের বাহু কত? স্কয়ারের বাহু ধর আমি বলছি a, ঠিক আছে, এই a এর ভ্যালুটা কত ইন টার্মস অফ x এন্ড h। দেখ এই ক্ষেত্রে কি জিনিস কাজে লাগতে পারে তোরা বলতো দেখি, বের করতে গেলে পাইথাগোরাস পাইথাগোরাস বের করতে গেলে তো 90 ডিগ্রি চাই। 90 ডিগ্রি যদি আছে, যেগুলো আছে পাবো 90 ডিগ্রি হাইট আর ইয়ে এটাকে সিমিলারিটি দেখাবো। সিমিলারিটি একদমই। তার কারণ দেখ এটা তো হলো এরকম আমি ড্র করেছি একটা স্কয়ার, মানে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এই জায়গার অ্যাঙ্গেলের সাথে এই জায়গার অ্যাঙ্গেলটা সমান হবে কি হবে না? আর এই জায়গার অ্যাঙ্গেলের সাথে এই জায়গার অ্যাঙ্গেল সমান হবে কি হবে না? আর এই অ্যাঙ্গেলটা দুটো ট্রায়াঙ্গেলের ভিতরে কমন অ্যাঙ্গেল। হ্যাঁ তাহলে এই ছোট ট্রায়াঙ্গেল আর এই বড় ট্রায়াঙ্গেল দুটো সিমেট্রি, দুটো সিমিলার না সিমিলার নয়। যদি সিমিলার হয় তাহলে তাদের করেসপন্ডিং অ্যাঙ্গেলের অপোজিট সাইডের রেশিও গুলো সমান হবে। তাহলে এই অ্যাঙ্গেলের অপোজিট সাইড থেকে আমি দেখতে পাচ্ছি a আছে ছোট ট্রায়াঙ্গেলে, বড় ট্রায়াঙ্গেলে কি আছে? x আছে। ঠিক একই ভাবে আমি দেখতে পাচ্ছি যে ছোট ট্রায়াঙ্গেলের হাইট কত? h minus a। এক্স্যাক্টলি h minus a, তার কারণ কি এই জায়গাটুকুনি হলো a স্কয়ার, যেহেতু টোটালটা হলো h, তাহলে এই জায়গাটুকুনি হবে হলো h minus a। তাহলে h minus a ডিভাইডেড বাই কি লিখবো? h। এখন তোরা এখান থেকে ক্যালকুলেট কর, h equals to xh plus ax। আমার কি বের করতে হবে? a বের করতে হবে। তাহলে a x plus h equals to xh, তাহলে a equals to x is divided by x plus h। ঠিক আছে, ঠিক আছে। একটু মাইনাস x হতো। হ্যাঁ ওখানটা মাইনাস। এবার এই ফিগারটাই ধর এটাকে একটু চাপিয়ে দিই, ধর এই একটা স্কয়ার, তারপরে এই একটা স্কয়ার, তারপরে এই একটা স্কয়ার, এইভাবে চলতে থাকছে। ঠিক আছে, এগুলো কি এটা স্কয়ার s1, এটা s2, এটা s3, এটা s4 স্কয়ার। এই একটা স্কয়ার, তারপর আরেকটা স্কয়ার, তারপর আরেকটা স্কয়ার, তারপর আরেকটা স্কয়ার। এই জল দে। তাহলে s1 যে স্কয়ারটা রয়েছে তার সাইড ধর রয়েছে হলো a1, এটা a2, এটা a3, এটা a4।
তাহলে s1 স্কয়ারের a1 এর ভ্যালু কত হবে? ধর এটা x আর এটা হলো h, তাহলে কত হবে বলতো দেখি এই অনুযায়ী? xh by h plus x হ্যাঁ, xh ডিভাইডেড বাই x প্লাস h। এবার সেকেন্ড যে স্কয়ারটা রয়েছে সেটার ক্ষেত্রে কি হয়ে যায়? h স্কয়ার ডিভাইডেড বাই x প্লাস h হোল স্কয়ার। এটা কেন আসে বলতো? কারণ আমি যখন কম্পারিজন করব এটাকে বেস ধরে, যে বেসটার ভ্যালু কিনা এটা, হ্যাঁ তারপর আবার বেস ইনটু হাইট আবার ওই হ্যাঁ, তার উপর আবার এই যে এইটা গুণ হচ্ছে h ইনটু x প্লাস h, তার জন্য এটা স্কয়ারে চলে আসছে। a3 এর ভ্যালু কি হয়ে যাবে বলতো দেখি? কিউবে হয়ে যাবে, h কিউব ডিভাইডেড বাই x প্লাস h এর হোল কিউব। জিটি আকারে চলে যাচ্ছে। হ্যাঁ, জিটি সিরিজের আকারে যাবে। এই বাহুর উপর রেসপেক্টে যদি সিমিলারিটি অ্যাপ্লাই করি সেই জিনিসটাই আসে। আলাদা করে করে দেখাতে পারলাম, করে দেখাতে পারি, কিন্তু টাইম ওয়েস্ট হবে। তো এস কি ওই স্কয়ারটার সাইড? s1 হলো স্কয়ার, তার সাইড হলো a1, আচ্ছা। s2 হলো স্কয়ার, তার সাইড হলো a2, s3 হলো স্কয়ার, তার সাইড হলো a3। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, যদি ইনফাইনাইট নাম্বার অফ ইয়েতে চাই, যদি ইনফাইনাইট নাম্বার অফ স্কয়ার থাকে, ইফ ইনফাইনাইট নাম্বার অফ স্কয়ার যদি থাকে, তাহলে যে সাইড স্কয়ার থাকে তার সাইডের ভ্যালু হবে x ইনটু h স্কয়ার ডিভাইডেড বাই x প্লাস 2h। যে স্কয়ারটা থাকবে বলতে বুঝলাম না। যদি ইনফাইনাইট নাম্বার অফ স্কয়ার এইভাবে চলতে থাকে, তাহলে লাস্টের যে স্কয়ারটা রয়েছে তার সেই স্কয়ারের না, ওয়েট, তাহলে সাম অফ সাইডস অফ অল স্কয়ারস, তার যোগফল হবে সাম অফ সাইডস। হ্যাঁ, সমস্ত যে স্কয়ারগুলো রয়েছে তার সাইডগুলোর যোগফল হবে হলো এটা। দাদা লাস্টে ওইটুকু এলিমিনেট করে দেয় নাকি? ওই জিপি সিরিজের যে যোগফল আছে যেটা ওটা করতে থাকলে যে জিনিসটা আসবে। n হিসাবে লিখলে x এই হবে into eliminate h to করে the দিবে। power n by x plus হ্যাঁ, h to ওইগুলো the power n eliminate করে হবে। দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, n তো থাকে না, ইনফাইনাইট হয়ে গেল তো ইনফাইনাইট এটা সিরিজের infinite যে a ডিভাইডেড বাই 1 মাইনাস r, হ্যাঁ, a মাইনাস r, যাই হোক। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে সেটা হলো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দিয়ে বোঝাবো। এটা হয়ে গেল, মুছবো। এগুলো জাস্ট জেনে রাখার বিষয়, খুব একটা যে আসে কিন্তু তা নয়, কিন্তু এটা ইম্পর্টেন্ট। আর এখান থেকে হয়তো সেকেন্ড স্কয়ার দিতে পারে, সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল রয়েছে, তার ভেতরে একটা স্কয়ারকে ইনস্ক্রাইব করা হয়েছে এমন ভাবে যাতে কিনা দুটো বাহু, একটা লম্ব আর একটা ভূমির উপর রয়েছে। ঠিক আছে, দুটো বাহু একটা ভূমির উপর আর একটা লম্বের উপর রয়েছে। ধর ভূমির দৈর্ঘ্য হলো a, লম্ব হলো b, আর অতিভুজ হলো c। এই জায়গাটা 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে তোরা সিমিলারিটি অ্যাপ্লাই করে দেখবি। তোরা এটা নিজের ট্রাই কর না, এটা নিজে try কর। সৌভিকটা দিয়েছিল, কি সৌভিকটা দিয়েছিল এরকম। তাই? আচ্ছা, হ্যাঁ, ওখানে যদি একটা কর্ণ এঁকে দিই স্কয়ারে। কোথায় বানান বলো? এইখান থেকে এত দূর অবধি না, না, বি যেখানটা লিখেছে ওখান থেকে, মানে হ্যাঁ ওখান থেকে। এখান থেকে হ্যাঁ, এই অবধি, তাতে কি হবে? আমরা কি স্কয়ারের সাইড বার করব তো? স্কয়ার সাইড যদি x হয়ে থাকে x কত হবে? একটা হিন্ট তোদেরকে বলে দিই, এই জিনিসটা সবসময় মাথায় ঢুকিয়ে রাখ। সিমিলারিটি এটা। সিমিলারিটি তো অ্যাপ্লাই করবি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। যদি সিমিলারিটি কোনো সময় বুঝে না পাস যে কিভাবে অ্যাপ্লাই করব, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য বলছি tan থিটা cot থিটা অ্যাপ্লাই করবি। ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবি, sin থিটা, tan থিটা, cos থিটা, এগুলো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য। কারণ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আমি একটা জানি অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রি, সেই হিসাবে আমরা অ্যাপ্লাই করতে সুবিধা হবে লম্বভূমি উচ্চতা। যে কোনো একটা দিয়ে আসলে হবে? এখানেও তোরা পারিস এখানে চাইলে, ab by a plus b। একদমই তাই। এটাই আছে। এটা মুখস্থ মানে এটা। ab by a plus b। ab ডিভাইডেড বাই a প্লাস b। সবাই করতে পেরেছিস? না হলে বলবি, আমি বলে দেবো কিভাবে বের করলাম। সবাই করতে পেরেছিস? হচ্ছে এটা বুঝলাম। x বাই a।
সিমিলারিটি দিয়ে করছিস তো? হ্যাঁ। আচ্ছা হ্যাঁ x বাই a মানে এই অ্যাঙ্গেলের অপোজিট বাহুগুলো নিয়েছিস তাই তো? হ্যাঁ হ্যাঁ এবার এই অ্যাঙ্গেলের অপোজিট বাহুটা নে, এই অ্যাঙ্গেলের অপোজিট বাহুটা নে। এটা কি হবে বলতো দেখি, এই বাহুটা কত হচ্ছে? এটা হচ্ছে b মাইনাস একদমই তাই। তাহলে এখানে লিখ b - x, আর এই অ্যাঙ্গেলের সমবাহু সমকোণ কোনটা? এটা সমান কোণ এটা। তাহলে এই অ্যাঙ্গেলের অপোজিট বাহু কি b। এবার কর x টাকে ওইদিকে নিয়ে যা, x এর গুলোকে। এই কি করলাম ঠিক আছে। বাকি সবার হচ্ছে তো? পাত্র করেছিস? নয়তো tan থিটা cos থিটা অ্যাপ্লাই করতে পারিস, সেক্ষেত্রে একই জিনিসই দাঁড়াবে। এটা মানে c/2 মানে x√2 নয়, এটা হাফ না। এটা এখানে চেক করছে মানে এটা যে এই বাহুর অর্ধেক, সেটা কিন্তু নয়, সেটা কিন্তু নয়। সেটা হয় কোন ক্ষেত্রে? যখন সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে সেই ক্ষেত্রে হয়, যার একটা এই অ্যাঙ্গেলগুলো 45 ডিগ্রি, সেই ক্ষেত্রে হবেই হবে। এটা তো আরেকভাবে করা যায়, ওই ত্রিভুজ ওই এটা ইজিক্যাল ত্রিভুজ। এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে সিমিলারিটি না তাহলে মানে আরেকটা লেন্দি প্রসেসে করা যায়, ওই ত্রিভুজটা ওই স্কয়ারটা ওই ত্রিভুজটা ইজিক্যাল ও এরিয়া গুলো যোগ করে দিয়ে ওটাও তো হয়। আচ্ছা হ্যাঁ আচ্ছা এটা হলো ধর থিটা। তুই সিমিলারিটি জানিস? সিমিলারিটি না জানলে তো বোঝানো তো ওই মুশকিল। প্রসেসটা আচ্ছা আমি tan থিটা দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? আবার একটা জিনিস বল, এই ট্রায়াঙ্গেলের কথা tan থিটা আমি কি লিখতে পারি? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত? x। ভূমি কত বলতো দেখি? বল বল বল, ঠিকই বলছিস। a না a/2 না, এখান থেকে এত দূর অবধি কত? x। টোটালটা কত? হ্যাঁ তার মানে এই জায়গাটুকুনি হবে a - x। এবার একটা জিনিস বল, এই ত্রিভুজের মধ্যে বা বড় ত্রিভুজটাকেই ধরি, বড় ত্রিভুজের মধ্যে tan থিটার ভ্যালু কত? বড় ত্রিভুজের মধ্যে b বাই a, একদম সঠিক। তাহলে দুটো এই tan থিটাকে সমান করে দিতে পারি, b বাই a করে দিতে পারি। তাহলে এবার দেখ এই দুটোকে বজ্রগ্রহণ কর, ax = ab - bx। তাহলে x কমন নিলে a + b, এটা = ab, তাহলে x = ab ডিভাইডেড বাই a + b। ঠিক আছে? আচ্ছা এটা হলো একরকম প্রসিজার, যেভাবে আমি একটা স্কয়ারকে একটা ত্রিভুজের ভেতর ইনস্ক্রাইব করতে পারি। আর একটা প্রসিজার হলো আমি এটাকে হাইপোটেনাসের উপর রাখতে পারি। একদমই সঠিক, হাইপোটেনাসের উপর রাখতে পারি। ধর এটা আছে b, এটা a, এটা c। তাহলে এই x এর ভ্যালুটা কত হবে? এই স্কয়ারের সাইডের ভ্যালুটা কত হবে? এটা অনেক ভাবেই করা যায়। আচ্ছা লেট হয়ে যাচ্ছে, আমি একটু বলে দিই। হ্যাঁ এই চাইলে করে tan থিটা ধরো করতে পারিস, তাতেও সুবিধা হবে। আমি এটাকে ধরলাম হলো m, এখান থেকে এইটুকুনিকে ধরলাম হলো n। হ্যাঁ আর এটা তো এটার ভ্যালু কত? x, কারণ স্কয়ারের সাইড যেহেতু এটা x, এটা m, এটা হলো n। ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আমি ধর এটাকে অ্যাঙ্গেল ধরলাম হলো থিটা। তাহলে এখান থেকে tan থিটা মানে আমি কি লিখতে পারি? tan থিটা মানে কি লিখতে পারি বল? শুধু ওই ছোট মানটার জন্য হ্যাঁ ছোট মানটার জন্য x বাই n। এই ত্রিভুজের জন্য আমি tan থিটা মানে কি লিখতে পারি? এটা 90 - থিটা। যাই হোক cot থিটা, cot থিটা মানে কি লিখতে পারি? cot থিটা মানে 90 - থিটা, কি লিখতে পারি? x বাই m। আর c মানে কি লিখতে পারি? x প্লাস m প্লাস n। এখান থেকে n মানে হলো তোর x cot থিটা, এখান থেকে n মানে হলো x tan থিটা, রাইট? উল্টে যাচ্ছে। এবার সবকটাকে আমার x এর আকারে আনতে হবে, কারণ m আর n এর তো অস্তিত্ব ছিল না। m আর n তো আমি ধরে নিয়েছি, তাহলে এগুলোকে m আর n কে x দিয়ে রিপ্লেস করে দিচ্ছি, 1 প্লাস tan থিটা প্লাস cot থিটা। এবার tan থিটা cot থিটার তো অস্তিত্ব নেই, তাহলে আমি এগুলোকে বড় ত্রিভুজের tan থিটা cot থিটা
থিটা দিয়ে রিপ্লেস করে নিই, তাহলে a আর b এর ভ্যালুগুলো পেয়ে যাব। তাহলে বড় ত্রিভুজের মধ্যে tan থিটার ভ্যালু কত? বি বাই b বাই a। cot থিটার ভ্যালু কত? এ বাই a বাই b। তাহলে x কত আসছে? abc ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab। এবার একটা জিনিস বল, a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কত? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার মানে c স্কয়ার। তাই c স্কয়ার প্লাস ab। বা চাইলে এইভাবে রাখতে পারিস। কিন্তু এইভাবে করতে হবে। একটা জিনিস মাথায় রাখবি, ম্যাক্সিমাম এরিয়া স্কয়ার যখন বলবে, যখন কোশ্চেনে কিছু বলে দেবে না, এরকম টাইপের তো কোশ্চেন রয়েছে, কোশ্চেনে কিছু বলে দেওয়া নেই, শুধু বলে দেওয়া রয়েছে যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ভেতর একটা স্কয়ারকে ইনস্ক্রাইব করা হচ্ছে, ভূমি আর উচ্চতা ধর বলে দিয়েছে, তারপর থেকে বলছে যে স্কয়ারটার এরিয়া কত হবে বা ম্যাক্সিমাম এরিয়া স্কয়ারের যেটা হবে সেটার এরিয়ার ভ্যালু কত হবে। সেই ক্ষেত্রে সব সময় আমরা যখন এইভাবে এই পজিশনে রাখবো, লম্ব আর ভূমিকের উপর বেস করে একটা স্কয়ারকে রাখছি, সেই ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম এরিয়া স্কয়ারটাকে পাবো। এই ক্ষেত্রে কিন্তু নয়, অতিভুজের উপর কিন্তু যখন চলে যাচ্ছে তখন কিন্তু ম্যাক্সিমাম এরিয়া স্কয়ার পাওয়া যাবে না। ম্যাক্সিমাম এরিয়া স্কয়ার পাওয়া যাবে যখন এটার উপর রয়েছে, এটার প্রুফও রয়েছে। আর প্রুফটা হ্যাঁ ডেরিভেটিভ দিয়েও তো প্রুফ হয়। ডেরিভেটিভ দিয়েও প্রুফ হয়, এক্স্যাক্টলি ঠিকই বলেছিস, ডেরিভেটিভ দিয়ে প্রুফ হয়, কারণ ম্যাক্সিমাম যখন চলে যাচ্ছে ম্যাক্সিমাম ইন্টিগ্রাল করা যায়। আমি প্রুফটা নয় নেক্সট দিন তোদেরকে বলে দেবো, বা চাইলে তোদেরকে ভিডিওতে পাঠিয়ে দেবো। যেটা বলার বিষয় সেটা হলো ম্যাক্সিমাম এরিয়া স্কয়ার যখন বলে দেবে তখন আমরা এইভাবে করব। আর একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা আমি বলে দিচ্ছি। ধর তোকে কোশ্চেন দিয়েছে এরকম, এইভাবে একটা স্কয়ার দেওয়া, যার সাইডের ভ্যালু ধর না এইভাবে না, স্কয়ারটা রয়েছে এরকম ভাবে, ঠিক আছে? ঠিক মতো ড্র করতে পারলাম না। এই জায়গাটুকুনির ভ্যালু ধর বলেছে হলো 7, এই জায়গাটুকুনির ভ্যালু ধর বলেছে 7 না, ধর এটা বলেছে হলো 16, এটা ধর বলেছে 9, ঠিক আছে? তোকে বলছে এই স্কয়ারটার এরিয়া কত, স্কয়ারের এরিয়া পুরোটা কিছু করতাম না, শুধু তো 16 আমরা করতাম। বাই স্কয়ারের সাইডের ভ্যালুটা কত জিজ্ঞেস করেছে। যে কোনো সাইড, ও স্কয়ার সাইড আছে। এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা রাইট অ্যাঙ্গেল এক্স ধরে ট্রায়াঙ্গেল, লিখতে হয়ে যাবে। হ্যাঁ এক্স ধরে লিখতে হয়ে যাবে। মানে ওই আগের মতো করে বললে হবে না? মানে এইটা ট্যান থিটা একটু কট থিটা করে দিলেই তো চলে আসবে মনে হয়। আরেকবার বল। মানে এদিকে যদি থিটা হয় 90 মাইনাস থিটা মানে কট থিটা, এদিকে ট্যান থিটা ওদিকে কট থিটা, ওই দুটো একদমই এই যে এখানে যেটা করছিলাম, দেখ এখানটা তো আমি ঠিক একই ভাবে m মানে কত x বাই 9 ইনটু x বাই 16 আর n মানে কত 9, তাহলে দেখ এখান থেকে আমি tan থিটা আর cos থিটা গুণ করলে কত পাই 1 পাই, তাহলে x বাই n ইনটু x বাই m মানে কত 1, তাহলে x স্কয়ার কত m ইনটু n 112 হবে স্যার। 144, 9 16 আর 9 গুণ করলে হ্যাঁ। মানে সাইডের ভ্যালু হলো 12 সেন্টিমিটার। তো এরকম থাকলে রুট ওভার ওই দুটো গুণ করে দিলেই তো হয়ে যায়। হ্যাঁ সেটাই তো অ্যাকচুয়ালি ফর্মুলাটা, x equals to root over of m into n, ঠিক আছে? আর কি কি জিনিস আছে, আরো খুব ইম্পর্টেন্ট কতগুলো জিনিস বলা আছে। এবার আসছি হলো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আর হলো কোয়াড্রিলেটারাল। বলছি এখানে যেটা করলে আরেকবার একটু বলো। এটা হ্যাঁ tan থিটার ভ্যালু এটা করেছিলাম তো, হ্যাঁ। cot থিটা এটা করেছিলাম, ও tan থিটা এটা একটু কঠিন করে দিলে। হ্যাঁ। এবার আসছি হলো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আর কোয়াড্রিলেটারালের বদলে করছি হলো সার্কেল। দাদা বলছি যদি ওর মধ্যে রেক্ট্যাঙ্গেল ড্র করি তাহলে তো এরিয়া বের করা যাবে তাই? হ্যাঁ স্কয়ারের যদি রেক্ট্যাঙ্গেল ড্র করি ট্রায়াঙ্গেলের মধ্যে, ট্রায়াঙ্গেলের মধ্যে রেক্ট্যাঙ্গেল ড্র করব, আচ্ছা তাহলে এরিয়া বের করতে পারবো? এরিয়া অবশ্যই বের করা যাবে। কিন্তু একটু কমপ্লেক্স প্রসিজার, কারণ টু ডিমেনশনাল বেশিরভাগই সিমেট্রিক্যাল দিয়ে দেবে ভিতরে ফিগারগুলো, তো কোয়াড্রিলেটারাল রেক্ট্যাঙ্গেল না দেওয়ার সম্ভাবনাটাই বেশি। সার্কেলেরটা বলে দিই, দেখ
সার্কেল কিভাবে থাকবে, ধর ধর আরো কিছু n নাম্বার অফ সার্কেল রয়েছে, ঠিক আছে, n নাম্বার অফ সার্কেল। এবার ধর এই ত্রিভুজটার হাইট হলো h, ত্রিভুজটার হাইট হলো h, এটা হলো 90 ডিগ্রি। এবার এই ক্ষেত্রে তোর যে ভেতরে যে সার্কেল গুলো রয়েছে এগুলো ধর সবকটা সমান রেডিয়াসের সার্কেল হতে হবে, সবকটা কিন্তু সমান রেডিয়াসের সার্কেল হতে হবে। শর্ত হলো এটাই, বিভিন্ন রেডিয়াসের সার্কেল থাকলে কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে না। এই ক্ষেত্রে r এর ভ্যালুটা হয় ডেল্টা ডিভাইডেড বাই s প্লাস n মাইনাস 1 ইনটু h, যেখানে ডেল্টা মানে হলো এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল, ঠিক আছে, s মানে হলো সেমি পেরিমিটার, ঠিক আছে, আর n মানে হলো নাম্বার অফ স্কয়ারস, সার্কেল এই নাম্বার সার্কেলস, সরি সার্কেলস, আর h মানে হলো হাইট অফ ট্রায়াঙ্গেল, হাইট অফ ট্রায়াঙ্গেল, ঠিক আছে। তবে হ্যাঁ, এই ফর্মুলাটা ওই ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়। এই ক্ষেত্রে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যেহেতু আমরা উচ্চতাটা জানি তাই ডিরেক্টলি এখান থেকে বলে দিতে পারছি, কিন্তু অন্য কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও করা যাবে যদি হাইটটা বলে দেওয়া থাকে, ঠিক আছে, হাইট বলে দেওয়া থাকলে অবশ্যই করা যাবে। হাইট বের করে নিতে পারবো। হাইট অবশ্যই বের করা যাবে, ধর সবকটা সাইড বলে দিলাম, তাহলে অবশ্যই হাইট বের করা যাবে। ফর্মুলা একই ফর্মুলা, একই ফর্মুলা, এক্স্যাক্টলি একই ফর্মুলা, একই ফর্মুলা। এটা প্রুফটা আমি বলে দিচ্ছি। দেখ এই ক্ষেত্রে যেহেতু n রয়েছে তাই n এর ভ্যালু কত আসবে, আমি একটা জিনিস বলে দিই, h তো হাইট, আমি ধর বাহুগুলোকে রিপ্রেজেন্ট করছি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ABC দিয়ে, ABC, তাহলে h মানে কত দাঁড়াচ্ছে, হাইট b, ডেল্টা মানে কত দাঁড়াচ্ছে, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা মানে AB, আর s মানে কত দাঁড়াচ্ছে a প্লাস b প্লাস c বাই 2, ঠিক আছে, এগুলো দাঁড়ালো। আমি জাস্ট এই তিনটা ইয়ে দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে। এই জায়গাটা হলো b, না এটা এখানে করা আছে, করা থাকুক, আমি এই জায়গা দিয়ে আরেকটা ড্র করছি। লাস্টের যে সার্কেলটা রয়েছে না সেটাকে টার্গেট করবি, লাস্টের যে সার্কেল রয়েছে সেটাকে টার্গেট করবি। তাতে কি দাঁড়াবে, আমি এটাকে সেন্টার করে নিলে দেখ এটা ভূমি, তার উপর এটা উচ্চতা, এই উচ্চতার ভ্যালুটা কত কেউ বলতে পারবি? 3 ইনটু r, না 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 তোমার হচ্ছে কি 2 আর 2 আর 4 আর 5 একদম সঠিক, 5r, ও আচ্ছা হ্যাঁ, উচ্চতাটা হলো 5r, এটা 2r, এটা 2r, আর এই জায়গা থেকে এটা r। তাহলে এই ত্রিভুজটার মধ্যে এটার এরিয়া কি দাঁড়ালো, হাফ ইনটু b ইনটু 5r। এবার আমি এই ত্রিভুজটাকে নিচ্ছি, এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটার এরিয়া কত দাঁড়াবে বলতো দেখি, হাফ ইনটু হাফ ইনটু a ইনটু r আর এই ত্রিভুজটার এরিয়া কত দাঁড়াবে বলতো হাফ ইনটু দেখি, c ইনটু r। তাহলে হাফ ইনটু b ইনটু 5r প্লাস হাফ ইনটু c ইনটু r, টোটাল এরিয়া কত দাঁড়াচ্ছে, হাফ ইনটু a ইনটু b। হাফ ইনটু a ইনটু b। তাহলে এখান থেকে আমি কি নেবো জানো, r নেব, 5b প্লাস, হ্যাঁ ঠিক আছে, কি, আসছে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 5b প্লাস a প্লাস c ইকুয়ালস টু হলো ab। তাহলে r ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে, ab প্লাস 5b প্লাস a প্লাস c। এখন এটাই তোরা এখানে পুট কর ফর্মুলা দিয়ে, দেখ এই ভ্যালুটাই আসবে। আমি এখানে লিখছি হাফ ab, s এর জায়গাতে কি লিখবো, a প্লাস b প্লাস c বাই 2, আর n মাইনাস 1 মানে কত হয়ে যাবে, 2 ইনটু b।
AB, হাফটা এখানে বাদ দিলে এখানে এটা 4B, তাহলে A প্লাস 5B প্লাস C, এটাই আসলো কি? দেখ, ঠিক আছে? কারো কোনো ডাউট থাকলে বল। ওই n minus 1 ওই n এর জায়গায় কি বসাতে বললাম? নাম্বার অফ সার্কেল। নাম্বার অফ সার্কেল, নাম্বার অফ সার্কেল কটা? তিনটে। তিনটে মানে কি এই জায়গাতে এটা চলে আসলো 2 into B, 2 into B তো ছিল কিন্তু নিচে এখানে 2 ছিল, এই 2 আমি এখানে পাঠিয়ে দিলাম আর এটার সাথে হাফ, হ্যাঁ হাফ উপর দিয়ে কেটে দিলাম, তাহলে এখানে চলে আসলো AB, এখানে চলে আসলো A plus 5B plus C। কার কোনো ডাউট থাকলে বলো এমনি। হ্যাঁ, নেই তো? এবার আমি একটা জিনিস বলি, যখনই যে বাহুর রেসপেক্টে থাকবে না, ধর আমি তোদেরকে বলে দিলাম যে এটা 6, এটা 8, এটা 10, এবার ধর তিনটে সার্কেল এর উপর আছে, তাহলে এটার রেসপেক্টে বলতো আর এর ভ্যালু কত হবে? এই ক্ষেত্রে h কত হবে বল আমাকে? এই হচ্ছে 8, কারণ ভূমি এটাকে আমি ধরে নেব। হ্যাঁ, বসিয়ে দিই। বুঝতে পারছিস তো সবাই কি বলতে চাইছে? হ্যাঁ, 48 ডিভাইডেড বাই 48 48 না 24 হবে, 24 ও আর কি AB হিসাবে বলেছে, AB হিসাবে বলেছে। 24/8 কিন্তু এই ক্ষেত্রে দেখলে এটা 24 হয়, আর এই ক্ষেত্রে এটাও 24 আসবে, 6/7 24 না 12 আসবে, 12 আর 14 আর 16 16 আর 48 বাই 8 মানে 4 দিন আছে 12 বাই 4 24/8। 6/8 এবার এটাই ধর আমি বললাম 10 এর উপর আছে, 10 এর উপর আছে, তাহলে হাইটটা বের করতে হবে। তখন হাইট বের করতে হবে 4.8 হাইট, এক্স্যাক্টলি 4.8 হয়ে যাবে হাইট। 4.8 হাইট কেন আমি বুঝতে চাই? তখন ওই ইয়েটা বের করতে হবে। 20 বাই 10। না না সরি তুমি আর কোথাও থাকবি কি তাই আমি করে যাচ্ছি এই কত হবে না 5-7 মিনিট করে ঘরে চলে আসো না ওর ক্লাস আছে মানে পড়াবে হ্যাঁ চলে যাক চলে যাক চলে যাক। না না সেটা না ছাড়ার জন্য না মানে ওর যদি লাগেও বসু আর তুই চাইলে এই ক্লাসটা করতে পারিস না কিন্তু মনে হয় ওপর দিয়ে ওপর ধরো খোলা আছে না এই খোলা খোলা আছে। 4.8 কি করে আসবে তাই তো? দেখ ধর একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তার ভূমি হলো A, উচ্চতা হলো B আর হাইপোটেনাস হলো C, তাহলে এটা এরিয়া আমি লিখতে পারি তো হাফ AB। হ্যাঁ, আবার এটাকে যদি ভূমি ধরি তার উপর উচ্চতাটাকে যদি আমি ধরি h, তাহলে হাফ ইনটু কি লিখতে পারি? ট্রায়াঙ্গেল এরিয়াটাকে কি লিখতে পারি বল? এটা ভূমি তার উপর উচ্চতা হলো h, কি লিখতে পারি? হাফ ইনটু h ইনটু c, তাহলে ab ইকুয়ালস টু লিখতে পারি কি hc, তাহলে h ইকুয়ালস টু কি আসছে ab বাই c, তার মানে a মাল্টিপ্লাইড বাই b মানে 6 ইনটু 8 ডিভাইডেড বাই 10 করলে কত আসে? 4.8। আরে এতবার মুখস্থ হয়ে গেছে, আর কারুটা এতবার আসে মুখস্থ হয়ে গেছে। তাহলে এই জিনিসটা বুঝতে পারলি, যেটার উপর বাহু দেওয়া থাকে সেটার রেসপেক্টে হাইট হয়ে যাবে হলো এই এইচটা, ঠিক আছে? সেটার রেসপেক্টে হাইট হয়ে যাবে এই এইচটা, বাকি সবকিছু সেম থাকবে। এই জিনিসটা গেল। নেক্সট একটা বলার বিষয় সেমি সার্কেল, এখানে সার্কেল করলাম তো এবার সেমি সার্কেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আর হলো সেমি সার্কেল, এটা বললেই শেষ হয়ে যাবে। আরেকটা জিনিস আছে সার্কেলের জায়গাতে, এবার আসছে সেমি সার্কেল। কি রকম ব্যাপারটা? সেমি সার্কেল কি রকম থাকবে? এক থাকতে পারে এই সাইডটার উপর, সেমি সার্কেল এমন ভাবে থাকবে যাতে কিনা এই ইয়েটাকে টাচ করে বেরিয়ে যায়, অতিভুজটাকে টাচ করে বেরিয়ে যায়, স্পর্শক হিসেবে কাজ করবে অতিভুজটা। ধর এই সাইডটা A, এই সাইডটা B, আর এটা হলো C, তাহলে সেমি সার্কেলের সেন্টার ধর এটাকে O, সেন্টার থেকে স্পর্শক আমি জানি 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, তো প্রথম কাজ হবে রেডিয়াসের সাথে স্পর্শকটাকে, এই সেমি সার্কেলটা পুরো বি এর উপরে থাকছে না তাই তো?
না পুরোটা থাকছে না, পুরোটা থাকলে তো তাহলে তো স্পর্শক হিসেবে কাজ করবে না, স্পর্শক হবে না, না আমাকে স্পর্শক নিতে হবে। হ্যাঁ তাহলে এবার তোরা এই ছোট ট্রায়াঙ্গেল আর এই বড় ট্রায়াঙ্গেলের মধ্যে সিমিলারিটি অ্যাপ্লাই কর, অ্যাপ্লাই করে দেখতে পারবি। হ্যাঁ ওটা কেন দিল ওটা সেন্টার মানে একটা জিনিস মাথায় রাখবি, যখনই কোনো সার্কেলের সাথে ত্রিভুজ এরকম ভাবে স্পর্শক হিসেবে থাকছে, আমি চেষ্টা করব সেন্টারের সাথে ওই স্পর্শক বিন্দুটাকে জয়েন করে দেওয়া। তাতে কি হবে, আমি রেডিয়াসের সাথে স্পর্শকের 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল পেয়ে যাব, আমার ক্যালকুলেশন ইজি হয়ে যাবে। তাহলে 90 ডিগ্রির অপোজিট সাইড, এখানে এই বাহুটা কত দাঁড়াবে বল? দাঁড়া, কেউ বলবি না, তুই বল। এইখান থেকে এত দূর অবধি কত দাঁড়াবে? দাঁড়াও বলছি 90 ডিগ্রি অপোজিট সাইড 90 ডিগ্রি অপোজিট সাইড, এই বাহুটার ভ্যালুটা কত দাঁড়াবে? জানি বুঝতে পারলাম লোক টোটালটা কত? লাইনিং বাই বি মাইনাস আর b মাইনাস r। আর বড় ট্রায়াঙ্গেলের 90 ডিগ্রির অপোজিট সাইডটা কত? দাঁড়াও সি c। এটা ইকুয়ালস টু ছোট ট্রায়াঙ্গেলে এই অ্যাঙ্গেলের অপোজিট সাইডটা কত? r। বড় ট্রায়াঙ্গেলে এই অ্যাঙ্গেলটার অপোজিট সাইড কত? a। এটা তাহলে এখান থেকে ক্যালকুলেট কর এখন। r টাকে কমন নিয়ে নিলাম, a প্লাস c ইকুয়ালস টু হলো ab। তাহলে r ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে? ab ডিভাইডেড বাই a প্লাস c। বা এটাকে a প্লাস c লিখছি, ঠিক আছে? এটা যদি এর উপর হতো তাহলে তাহলে এবি বাই বি প্লাস একদম একদম একদম। রাইট অ্যাঙ্গেল একটা সুবিধা আছে। সবকিছু রাইট। আচ্ছা, এটা গেল এক নম্বর অ্যাপ্রোচ, যে এইভাবে স্পর্শক হয়ে যেতে পারে। আরেকটা কিভাবে যেতে পারে দেখ, এরকম ভাবে দুটো বাহু দুটো বাহুকে নিয়ে যাবে, একদম ভূমি আর উচ্চতাকে স্পর্শক করে নিয়ে যাবে, ঠিক আছে? এটা ধর সেন্টার। তাহলে আমার প্রথম কাজ কি হবে, কি বললাম? সেন্টারের সাথে কি জয়েন করব? এই স্পর্শক বিন্দুগুলো জয়েন করে দেব, ঠিক আছে? তাহলে এটা আর এটা আর স্কয়ার সৃষ্টি করবে তো, হ্যাঁ? স্কয়ার ফর্ম করবে, একদম এই জায়গাটা স্কয়ার ফর্ম করবে, এই জায়গাটা স্কয়ার হয়ে যাবে। হয়ে যাবে। হ্যাঁ হয়ে গেল। টোটাল এরিয়ার সাথে এই এরিয়াগুলো যোগ করে দে, বা চাইলে এর মতো তুই সিমিলারিটি অ্যাপ্লাই করতে পারিস, একই জিনিসই। দেখবি এটা যদি b হয়ে থাকে, এটা যদি a হয়ে থাকে, এটা যদি c হয়ে থাকে, তাহলে দেখবি r ইকুয়ালস টু আসবে ab ডিভাইডেড বাই a প্লাস b। এটাই আসবে, করে নিস। এটা তো জাস্ট আমি বললাম যেটা ওই যে সার্কেলটা দিয়েছে একটু। হ্যাঁ 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 হাই করে ধরবে। আর এখান থেকে বলার কি আছে, এটা যাই হোক তোর নিজেদের মতো করে করে দেখবি এটা, বা একবার চাইলে সিমিলারিটি দিয়ে করেও দেখতে পারিস, একই জিনিস। অ্যাসাইনমেন্ট দিয়ে দাও। ওই ফর্ম অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? এটা তাহলে বাড়িতে ট্রাই করে দেখিস। হাই বল। না না লোকে তো জিজ্ঞেস করে গেল কেটে দেবো কথা বলছি পরীক্ষা দেবেন পরে না না এবার ক্লাস থেকে বলবো না বাবা, আমি চাইছি না একদম আজকে আর একটা ছোট জিনিস আছে, পরে বলবো নাকি? বলে দাও তাহলে হ্যাঁ? যাক শুনে যা খুশি ভালোই তোমার লাগে। ইচ্ছা। হ্যাঁ ওই খালি তার মধ্যে পাকা না থাকলেই হলো হ্যাঁ পাতা। হ্যাঁ কার্পেট থিওরেম, কার্পেট থিওরেম। কমপ্লিট টু পারফেক্ট। কার্পেট থিওরেমটা হলো, ধর কোনো প্যারালাল সেগমেন্ট রয়েছে পরপর বিপরীত বাহুর, সেটা কি কি হতে পারে? স্কয়ার হতে পারে, প্যারালালোগ্রাম হতে পারে, স্কয়ার, রেক্ট্যাঙ্গেল, প্যারালালোগ্রাম বা রম্বস। এই কটা ফিগারের ক্ষেত্রে তোর ধর এই ভূমিকে কেন্দ্র করে আর উপরের বাহুর যে কোনো একটা পয়েন্টে আমি একটা যোগ করে দিলাম। এই ক্ষেত্রে যে আমি ত্রিভুজটা পাবো, সেই ত্রিভুজটার এরিয়া যদি হয়ে থাকে, ধর এই জায়গাটার এরিয়া a, এই জায়গাটার এরিয়া b, তাহলে টোটালটার এরিয়া যাবে a প্লাস b। অ্যাকচুয়ালি কিছুই না, টোটাল এরিয়াটা অর্ধেক হয়ে এটা, ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার। এটা পারফেক্ট সেটা জানতাম না। এবার হ্যাঁ, এটা অ্যাপ্লাই হয় কোথায় দেখ, ধর এরকম একটা তোর স্কয়ার রয়েছে, ঠিক আছে? যার ভেতর এইভাবে দুটো
ত্রিভুজ চলে গেছে। খুব দেখবি পপুলার এই কোশ্চেনটা। ও হ্যাঁ ধর এই জায়গাটার এরিয়া A, এই জায়গাটার এরিয়া B, এই জায়গাটার এরিয়া হলো C। না, এই জায়গাটার এরিয়া, এই জায়গাটার এরিয়া A, এই জায়গাটার এরিয়া B, এই জায়গাটার এরিয়া C। তার টোটালটার এরিয়া হবে A + B + C। ঠিক আছে? এটা দিয়েছিল না অ্যাসাইনমেন্ট গতবার। A + B + C কি করে আসে? দেখ কিছু না, তোরা বাকিগুলোর এরিয়া বাকিগুলো যোগ করে নে। মানে এটাকে ধর হলো কি ধরবো, এক নাম দিয়ে, এটাকে 2 নাম দিয়ে, এটাকে 3 নাম দিলাম, না এটাকে 4 নাম এটা দিলাম। জিওমেট্রিক অ্যাপ্রোচ না, মানে জিওমেট্রির সময় বলেছিল মনে হয় এটা। মনে হয় বলতে পারি হয়তো এটা হয়তো জিওমেট্রি না, 2D সলিউশনের ভেতরেই হয়তো বলে থাকবো। তাহলে দেখ আমি এটা বলতে পারি কি A + 2 + B + C + 4 C + 4 = লিখতে পারি কি 3 + A + B + C লিখতে পারি। হ্যাঁ দাদা a প্লাস b প্লাস c এর মাঝখানের ওই পোরশনটা না, তার সাথে 1টাও যাবে, 1ও যাবে, 1 + A + B + C। হ্যাঁ, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার যা এরিয়া সেটা হলো A + 2 + B + C + 4 এর সাথে সমান। a প্লাস b প্লাস c কোনটা কোন ওই মাঝখানে এই মাঝখানে এইটুকুনি বের করতে দেবে তোমাদেরকে, এইটুকু। আবার যদি এই ত্রিভুজটাকে কনসিডার করি তাহলে দেখতে পাবো 2 + 4 + A + B + C = আসছে কি কি A + 1 + B + 3 + C + 4 না 4 তো আসবে না, C দুটোই তো সমান হয়ে গেল নাকি? প্রথম থেকে আরেকবার বল। এটা কি দাঁড়া, করতে দাঁড়া, চাচ্ছি দাঁড়া। দাদা? এটা কি করতে চাচ্ছি? এই যে এই জায়গাটার এরিয়া A + B + C। ও আমি তো এই জায়গাটাও A + B + C নাম দিয়েছি, এটা অন্য কিছু একটা নাম দিতে হবে, x নাম দিতে হবে, নাহলে আসবে কিভাবে? এটাকে x নাম দিলাম, হ্যাঁ x 3 + x + 3 তাহলে এটাকেও নাম দিতে হবে ওই পাশে চলে যাবে। 2 + 1 মিনিট। আমি এটাকে নিয়েছিলাম তাই তো 2 + 4, তাহলে এটাকে আমি নাম দিলাম এটাকে x। ঠিক আছে, এবার ঠিক আছে তো? এবার ঠিক আছে। দেখ আমি এটার সাথে এটাকে যোগ করে দিচ্ছি। প্রথমটা কি দিলাম? হ্যাঁ কি এটা উল্টো দিকে যোগ করতে হয়। প্রথমে চার তো a প্রথম ছিল। প্লাস 2 প্লাস b প্লাস c প্লাস 4 এটা প্রথম থেকে একবার বলো। বলছি দেখ, আমাকে প্রুফ করতে হবে x আমাকে প্রুফ করতে হবে x = a + b + c। ঠিক আছে, এটা প্রুফ করতে হবে। তো আমি কি করলাম, প্রথম ইকুয়েশন নিচ্ছি। দেখ আমি এই ট্রায়াঙ্গেলটাকে কনসিডার করছি, তাহলে কি লিখতে পারি 1 + x + 3 = লিখতে পারি a + 2 + b + c + 4 লিখতে পারি? পারি কি পারি না? আবার যদি এই ট্রায়াঙ্গেলটাকে এখন কনসিডার করি তাহলে কি লিখতে পারি 2 + x + 4 = লিখতে পারি a 1 + a + b + 3 + c + c। এবার এই দুটোকে যোগ করে দিচ্ছি, যোগ করে দিলে দেখ এই 2 কেটে যাচ্ছে, আর কি কি কাটছে, এই 4 এর সাথে এই 4 কাটছে, আর এই 3 এর সাথে এই 3 কাটছে, এক এক করে দিলাম। তাহলে পড়ে থাকছে কি কি 2x এক = এক এক কেটে যাবে। এক একও কাটছে একদমই। পড়ে থাকছে কি কি 2x = 2 * a + b + c, তাহলে x = a + b + c। হ্যাঁ এটা জিনিসই বলা ওটা কার সাথে কাকে কাটলে ওটা একের সাথে 4 কাটলে না না ওটা হ্যাঁ চলে যা চলে সমান যা। সমান এই সাইড ওই কোনটার সাইড সাথে কাকে কাটলে একের সাথে 4 একের সাথে একই কাটলাম, 4 কেন কাটবো? সমান সমান এই সাইড ওই সাইড যোগ করে তুই দুটোকে যোগ কর, দেখ রাইট হ্যান্ড সাইড গুলো কাটতে কাটতে যাবে। একের সাথে 1 কাটলাম, 4 এর সাথে 4 কেটেছি, 3 এর সাথে 3 কেটেছি, আর 2 এর সাথে 2।